ভাইয়া, আমি এখন কি করব? ড্যাড জানলে তো আমাকে মেরে ফেলবে। আমি ওনার সাথে রাত কাটিয়ে ফেলছি। ভাইয়া প্লিজ, তুমি রেগে যাও না। আমি আপুর সাথে এইসব করতে চাই নাই। আমি তো বুঝি নাই এইটা ভাবি। আমি তো ভাবছি এটা আমার বউ। আরে ধ্যাত, তোকে আমি কি বলবো? আমি নিজেই তো ভুল করে ফেলেছি। আমি তো তোর হবু বউয়ের সাথে। কি নোভা, তুমিও? আপু, আমি তো বুঝতে পারি নাই। আমি কি জানতাম ওটা আমার হবু বর না? ভাইয়া, তুমি এত ছোট মেয়ের সাথে এইসব কিভাবে করলে? তুমি তো দেখি অনেক খারাপ। নয়নের কথা শুনে রাফি ভেবাচাকা খেয়ে গেল। নয়নকে বলল, থাপ্পড় মারবো? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তোদের যেভাবে হয়েছে আমাদেরও। ভাইয়া, আপুকে তো তুমি আগে দেখছো। আমার ভুল হতে পারে। আমি আমার হবু বউকেও দেখি নাই, তোমারটাও না। নেশার ঘরে কি বুঝছি নাকি এইটা আমার হবু বউ না? আর তার থেকে বড় কথা, আমাদের চারজনের নেশা একসাথে কিভাবে হইল? আমিও সেটাই ভাবছি। একসাথে তো সবার এমন হওয়ার কথা না। আমাদের মনে হয় কেউ আমাদের ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছিল। আপু, সাকিব ভাইকে দেখলাম তুমি যখন আমার হবু বরের রুমে থেকে বের হলে, তখন দেখি সাকিব ভাইয়ের রাগে গজ গজ করতে করতে চলে গেল। পরে রুমে গিয়ে দেখি তোমাদেরও সেম অবস্থা। আমারটা বুঝলাম, ওই সাকিব কিছু করেছে। ওদের দুজনেরটা করলো কে? খুঁজতে হবে। কেউ তো ইচ্ছে করে এমন করছে না। যাই হোক, ওইটা বাদ দাও। এখন আমরা কি করব? আমার তো কেমন লাগছে। নদী আর রাফি ভাবতে লাগলো। নোভার দিকে তাকালো, আরেকবার নয়নের দিকে তাকালো। নোভা আর নয়ন দুইজন নখ কামড়াচ্ছে, দুইজন বাচ্চাদের মতো তাকিয়ে আছে। নদী রাফির দিকে তাকালো। নদী বলে, নোভা, রাফিককে তোমার কি মনে হইল? একদম ফার্স্ট ক্লাস। থাক, আমি ওইটা বোঝাই নাই। আমি বলতে চাচ্ছি যে ওকে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। উনি হ্যান্ডসাম, স্মার্ট, গুড লুকিং। নোভার কথা শুনে রাফি কিছুটা নড়ে চড়ে উঠল। নদী বলে ওঠে, রাফি, তুমি কি বলো? দেখো, আমরা যেভাবে যাই করি না কেন, আমি নয়নকে বিয়ে করব, তোমাকে করব না। আমিও তোমাকে করব না। নয়ন তো নদীকে ভালো লাগছে। নয়ন লজ্জায় মাথা নেড়ে বলে। যা রোমান্টিক, আর কি বলবো। নয়ন লজ্জায় লাল হয়ে গেল। নোভা, নদী, রাফি ওর দিকে তাকিয়ে থাকলো। রাফি নয়নের মাথায় থাপ্পড় দিয়ে বলল, চুপ কর, ফালতু। বড় ভাইয়ের সামনে কিভাবে কথা বলতে হয় জানোস না নাকি? আমি কি করলাম? তুমি তো বললে। নদী, তাহলে আমাদের উচিত পার্টনার চেঞ্জ করার। কিন্তু ড্যাড জানলে তো মেরে ফেলবে। কারণ নদীর সাথে তোমার বিয়ে আর আমার সাথে নোভার। ওইটার পরে সাবজেক্ট। তুই কি নোভাকে বিয়ে করতে চাচ্ছিস নাকি? না মানে? তাহলে কথা কম বল। আমি যাকে প্রথম স্পর্শ করেছি আমি তাকে বিয়ে করব। আমিও নয়নকে বিয়ে করব। আমার প্রথম যে, আমিও তাকে বিয়ে করব, দ্বিতীয় কাউকে না। চলো আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিই। এটা গুড আইডিয়া হবে। বাট আপু, মম তো রেগে যাবে। ওইসব নিয়ে আমি ভাবি না। চলো, কোনটা ভালো হবে সেটাই করব। চারজন ওখান থেকে বের হয়ে গেল। চারজন গাড়িতে উঠে সোজা কাজী অফিসে চলে গেল। কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিল। রাফি সামনে বসলে নোভা রাফির সাথে না বসে নদীর সাথে বসতে গেলে নয়ন বলে ওঠে, এই নোভা, তুমি যাও ভাইয়ার কাছে বসো। আমি আমার বউয়ের কাছে বসবো। না, আমি আমার আপুর কাছে বসবো। দুইজন নদীকে নিয়ে টানাটানি করতে লাগলো। নদী কোন দিকে যাবে বুঝতে পারছে না। নদী বলে ওঠে, ওয়েট, তিনজন একসাথে বসবো, আসো। নদী দুইজনের মাঝখানে বসে চিপায় পড়ে গেল। দুইজন নদীকে দুই পাশ থেকে ধরলো। নয়ন বলে ওঠে, আমার বউ আমি ধরছি, ঠিক আছে। তুমি তোমার হাজবেন্ডকে গিয়ে ধরো না। আমাদের মাঝে কেন কাবাবের হাড্ডি হচ্ছ? তুমি আমার আর আপুর মাঝে এসেছো। তুমি জানো না আমি আমার আপুকে ছাড়া থাকতে পারি না? এত বড় হয়ে গেছো, এখন আর এসব পাগলামি করে লাভ নাই। আমার বউ, আমি তার সাথে পাগলামি করব, যা ইচ্ছে তাই করব। আপু, নয়ন, নোভা, থামো। আপু, তুমি আমাকে। কথাগুলো বলে কান্না করতে গেলে সাথে সাথে নদী জড়িয়ে ধরে বললেও, সরি বনু, কান্না করো না। আসো, আমার বুকে আসো। বউ, আমাকে একটু নাও। নদী রাগী লোক নিয়ে তাকালে নয়নের কাছে গেল না। নদী মনে মনে হাসতে লাগলো। নভা নয়নের মুখ দেখে বলে, আপু, ওকে নাও, ও রাগ করছে। এই দুইজন থামবে। নদী, আমি একটু টেনশন করছি।
তোমার মম আর আমার ড্যাড তো বিজনেসের জন্য তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, বাট দুইজন উল্টাপাল্টা করছি। এখন কি করব? তোমার বোন তো ছোট মানুষ। একটা কাজ করা যায়, ওদের সামনে তোমরা হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিবে, আর আমরা দিব হাজব্যান্ড ওয়াইফের। সবাই তো আলাদা থাকবো, ড্যাড আর মম তো জানবে না কে কার সাথে থাকছে কি করছে। নয়নের কথা শুনে রাফি নদীর পেছনে তাকালে নয়ন লজ্জায় বলে, থাপ্পড় দেওয়ার দরকার নাই, মাথায় আইডিয়া আসলো আর বললাম। আইডিয়াটা ভালো আছে, বাট মিথ্যে ধরা পড়লে খুন করে ফেলবে আমাদের। তাহলে কি করবে তোমরা ভাবো, আমি আর নোভা তোমাদের কথা মতো থাকবো। আপু চকলেট খাবে? নদী ওর ব্যাগ থেকে চকলেট বের করলো। নয়ন লোভী চোখে দেখলে নদী ওকেও একটা দিল। নয়ন খুশি হয়ে নদীর কপালে গালি চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ বউ। নয়নের কাণ্ড দেখে নদী মনে মনে খুশি হলেও পাত্তা দিল না। নদী রাফিকে বলল, সত্যিটা বলা উচিত, কারণ আমি তোমার বউ পরিচয় দিলে আমাদের পার্টি জয়েন হওয়া লাগবে। মিটিং সব জায়গায় সবাই জেনে যাবে, বাট এইভাবে সবাইকে মিথ্যা বলা যাবে না। একটা মিথ্যা বলে এর সাথে হাজারো মিথ্যা বলতে হবে, তার থেকে সব সত্যি বলা ভালো। ঠিক বলেছ। দুইজন কথা বলতে বলতে পৌঁছে গেল। চারজন বাসার ভিতরে গিয়ে গাড়ি থেকে নেমে যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকলো। চারজন সালাম দিয়ে যার যার পার্টনারের সাথে বসলে নদীর মম নয়নের মম ড্যাড অবাক হয়ে তাকালো। নয়নের ড্যাড বলল, তোমরা হয়তো ভুল ভেবে বসেছো। না ড্যাড, আমরা ঠিকভাবে বসেছি। ড্যাড, আমাদের মিস্টেক হয়ে গেছে। মানে ড্যাড, আমি নোভাকে আর নয়ন নদীকে বিয়ে করেছে। রাফির কথা শুনে তিনজন একসাথে বলে উঠল, কি? আমাদের মাঝে কিছু ভালো হয়েছিল, যার কারণে আমরা এভাবে বিয়ে করতে বাধ্য হয়েছি। মাথা খারাপ হয়ে গেছে তোমাদের। নোভা তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। নোভার একটু ম্যাচুরিটি নাই। তোমার পার্টনারের ভেতরে ম্যাচুরিটি থাকবে। আমাকে কোনো কিছু না বলে এসব কিভাবে করলে? ড্যাড, কিভাবে বলবো? ড্যাড, আমাদের চারজনের ড্রিঙ্কসে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল। আমরা চারজন ভুল জায়গায় উল্টাপাল্টা করে ফেলেছি। তার জন্য আমরা নিজেদের সঙ্গী পাল্টিয়ে ফেলেছি। কি এসব কি যাতা বলো? একসাথে চারজনের ড্রিঙ্কে কিছু মিশিয়ে কার কি লাভ হবে? জানি না। এই বিয়ে আমি মানতে পারছি না। মানবে না মানে কি? আমার মেয়েকে আপনি কি ভাবছেন? ওদের বিয়ে যখন হয়ে গেছে সেখানে আর কি করার? আর আমাদের না জানিয়ে কিভাবে একা বিয়ে করলে? যেটা সঠিক মনে হয়েছে সেটাই করছি। ড্যাড, আমি নোভাকে ম্যাচুরিটি করব, আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। রাফি যখন বলেছে বিষয়টা মেনে নেওয়া ভালো। ওকে, আমি সময় দিলাম, না হলে আমি নোভাকে তোমার বউ হিসেবে মানব না। ওকে। যাও, চারজন ফ্রেশ হয়ে নাও। ড্যাড, আমাকে একটু বের হতে হবে। যাও। নয়ন নদীকে হুট করে কিস করে চলে গেল। কেউ না দেখলে নদীর মমের চোখে পড়লে উনি লজ্জায় অন্যদিকে চোখ সরিয়ে নিল। কাজের লোক নদীকে নয়নের রুমে নিয়ে গেল। নয়নের রুমে গেলে নদী অবাক হয়ে ওই রুমটা দেখতে লাগলো। নদী খাটে বসে নয়নের ছবির ফ্রেম হাতে নিয়ে দেখতে লাগলো। মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। নদী ভাবতে লাগলো, মাশাল্লাহ, কত কিউট আমার জামাইটা, বাট বাচ্চা ছেলে একটা, মনে যাচ্ছে কিস করি। নদী কথাগুলো বলে ছবিতে কিস করতে যাবে, তখনই নয়ন চলে আসলো। নদী তাড়াতাড়ি করে ছবির ফ্রেম রেখে দিল। নয়নকে দেখে বলল, কোথায় না যাচ্ছিলে, আবার ফিরে আসলে যে? আর বলো না, বাইকের চাবি আর মাস্ক পরতে ভুলে গেছি। ও আচ্ছা, বাট এই সময় মাস্ক কেন পরবে? পরে বলবো, এখন সময় নাই বউ, টাটা। নয়ন চলে যেতে নিয়ে আবার ঘুরে এসেছে। সোজা নদী ঠোঁট জোড়া নিজের দখলে নিল। নদী ভেবাটাকে খেয়ে গেল। নদী ঠোঁট ছেড়ে হাসি দিয়ে দৌড়ে চলে গেল। নদী রাগভাব রাখলে ওই চলে যাওয়ার সাথে সাথে হেসে দিল। নদী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে নয়ন সোজা হসপিটাল চলে গেল। হসপিটাল গিয়ে কাউকে রক্ত দিতে লাগলো। রক্ত দিয়ে নয়ন বের হতে যাবে, সাথে সাথে কেউর হাত ধরে টান দিয়ে কেবিনে গিয়ে নিয়ে কিস করতে যাবে। নয়ন সাথে সাথে মুখে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, সাথী, কি করছিস? চুপ কর, আমাকে একদম বাধা দিবি না। আমি আজকে তোকে কিস করেই ছাড়বো। দেখ সাথী, মেজাজ খারাপ করিস না। তোর আম্মুকে রক্ত দিতে এসেছি, তোর সাথে রোম্যান্স করতে না। নয়ন, তুই গতকাল রাতে ক্লাবে একটা মেয়ের সাথে রাত কাটিয়েছস, সেখানে আমাকে কিস করতে দিলে তোর কি সমস্যা? এইটা তুই কিভাবে জানলি?
ওইটাই বিষয় না, কথা যে সত্যি সেটার প্রমাণ আমার কাছে আছে। দেখ, আমাকে কিস করতে দে, না হইলে আমি তোর ফ্যান ক্লাবে তোদের কিছু পিক ভাইরাল করব। তুই আমাকে ব্ল্যাকমেইল করস? তুই ওইখানে ছিলি নাকি? না, বাট আমার কাছে ছবি আছে। দেখ, আমাকে ব্ল্যাকমেইল করতে আসিস না, আমি কিন্তু চাচুকে বলে দিব। আমিও এইসব পাবলিক করে দিব। নয়ন সাথীর কথা শুনে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। যা ইচ্ছে করগা, ওইসব দেখার সময় আমার নাই। নয়ন মাস্ক পরে ওখান থেকে চলে গেল। এদিকে নোভা রাফির দিকে তাকিয়ে থেকে বলল, বর তুমি না অনেক হ্যান্ডসাম। থ্যাংক ইউ। বর তোমাকে একটু কিস করবো? কাজ করছি, পরে, এখন না। না, আমি এখনই করব। নোভা, জিদ করতে হয় না। নোভা কান্না শুরু করে দিলে রাফি উপায় না পেয়ে বলল। কান্না থামাও, আসো আমার কাছে। নোভা দৌড়ে রাফির কাছে গিয়ে ওর কোলে উঠে কিস করতে লাগলো। ঠোঁটে কিস করতে যাবে রাফি খপ করে নোভার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, এখন যাও, আমি কাজ করি। নোভা রাফির গলা জড়িয়ে ধরে বলল, না না, আমি যাব না, আমি তোমার কোলে বসে থাকবো। নোভা, আমাকে কাজ তো করতে দাও। আমার আদর লাগবে। আচ্ছা বাবা, পরে করব। তুমি এক কাজ করো, তুমি ল্যাপটপ নিয়ে তোমার জন্য কিছু ড্রেস অর্ডার করো, সাথে তুমি যা পছন্দ করো তাও অর্ডার করতে পারো। ওকে। নোভা রাফির কোল থেকে উঠে গেলে রাফি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজ করতে লাগলো। এদিকে নদী ওর মমের সাথে কথা বলতে লাগলো। নদীর মম বলে ওঠে, তুমি নয়নকে বিয়ে তো করেছো, তুমি নয়নকে মেনে নিতে পারবে? তুমি তো ম্যাচুরিটি একটা মেয়ে, তোমাকে রাফির সাথে ভালো মানাতো, দুজন একে অপরকে বুঝতে পারতে। নয়ন আর নোভা ঠিক ছিল, দুজন সেম টাইপের। দুজন ম্যাচুরিটি একসাথে হওয়ার থেকে আলাদা হওয়া ভালো। এখন ভালো হয়েছে, নোভাকে রাফি ভালো রাখবে, ওকে বুঝবে, আমার মতো ট্রিট করতে পারবে। নয়নের সাথে বিয়ে হলে দুজনের সাথে সব সময় ঝামেলা হইতো। একজন ম্যাচুরিটি আর একটা আনম্যাচুরিটি থাকলে আনম্যাচুরিটিকে নিজের মতো করে গড়িয়ে তুলে নেওয়া যায়। দুজন যদি সেম হয় তাহলে নিজেদের দুজনের ভেতরে ঝামেলা সৃষ্টি হবে। তোমার যেটাই ভালো মনে হয় তাই করো, আমার থেকে তো নোভা ভালো তুই বুঝবে, আশা করি ভুল কোনো কিছু করবে না। তুমি অত চিন্তা করো না তো, আমরা একটা দেখে নিব। নদীর মম কিছু বলবে তখনই নয়ন রুমে চলে আসলো। নয়নকে দেখে নদী বলে ওঠে, এইভাবে সারাদিন কি ঘুরোঘুরি করে দিন পার করো নাকি? না মানে, কোথায় গিয়েছিলে? আর পড়াশোনা নাই নাকি? আছে তো। ওকে, তোমরা থাকো, আমি আসছি। নদীর মম চলে গেল। নয়ন কম্পিউটারের সামনে গিয়ে বসলো। নদী ওইদিকে নজর না দিয়ে ওর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলো। হঠাৎ করে একের পর এক কল আসা দেখে নদী নয়নের দিকে তাকালো। নয়নের কম্পিউটার এত মেয়ে মানুষ দেখে চোখ কপালে উঠে গেল। নয়ন এক এক করে কলগুলো কেটে দিতে লাগলো। নদী বলে ওঠে, হচ্ছেটা কি? কাজটা করতে দিবে? এত শব্দ হলে কি কাজ করা যায়? নদীর কথা শুনে নয়ন ভয় পেয়ে গেল। নয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি বউ। নয়ন হেডফোন কানে দিয়ে কাজ করতে লাগলো। নদী কাজ করতে করতে ওর ফোন বেজে উঠলে নদী কল রিসিভ করে কথা বলতে লাগলো। রাফি রুমের ভিতরে ঢুকলো। নয়ন কম্পিউটার বন্ধ করে দিয়ে হেডফোন খুলে পিছনে তাকাতে দেখে রাফি নোভা এসেছে। নদী কিছু বলার আগেই রাফি বলে, নয়ন, কিছু জানতে পারছিস? ভাইয়া, এখানে 5 জন আছে। কি 5 জন? কেমনে কি, খুলে বলতো। কিসের 5 জন? ক্লাবে আমাদের সাথে বদমাইশ যারা করছে তারা 5 জন। তুমি কিভাবে জানলে? নয়নের কাছে এসব বের করা কোনো ব্যাপার না। আচ্ছা নয়ন, দেখা তো দেখি, চিনি নাকি? আসলে ভাইয়া, আমার ফ্যানরা এসব করছে, আর 2 জন কে তা তো জানি না। তোর ফ্যানদের মন চাচ্ছে কানের নিচে বাজাতে। তোমার আবার কিসের ফ্যান? কিছু না। আচ্ছা দেখেন তো, এই 2 জনকে চেনেন নাকি? নয়ন 2 জন ছেলের পিক দিলে নদী নোভা অবাক হয়ে গেল। নদী বলে ওঠে, সাকিব আর সজীব এইসব করছে, ওদের একটা ব্যবস্থা নিতে হবে। সজীব এমন কিভাবে করলো? আমি কি ওর কোনো ক্ষতি করেছি? কুমতলব ছিল ওদের, আমি ছাড়বো না। ওইটা নিয়ে এত ভেবো না নয়ন, দেখে নিবে। ওই ছোট মানুষ, ওইসব যাওয়া লাগবে না। নয়ন যাও, ফ্রেশ হয়ে এসেছে, পড়তে বসো। ওকে। নয়ন অশ্রমে চলে গেল। নদী বলে ওঠে, সকালে মিটিং আছে, আমাকে ইনফরমেশন দিতে পারবে কি? কি বিষয়ে চাচ্ছ?
একজনের ব্যাপারে জানতে চাচ্ছি। এনকে গ্রুপের ব্যাপারে তুমি কিছু জানো? তোমার ওনার সাথে কি দরকার? আমার দরকার আছে। ওনাকে আমি অনেকদিন ধরে খুঁজছি, বাট একবার নাকি তোমাদের কোম্পানিকে সাহায্য করেছিল, সেই জন্য আমি জানতে চাচ্ছি। নয়নের হেল্প নিতে পারো। সব বিষয়ে নয়নকে নিয়ে আসছো কেন? ও এসব কি জানে? ওর সাথে নয়নের যোগাযোগ আছে। আর ওনার মতো মানুষের সাথে নয়নের যোগাযোগ আছে? আছে। ওকে জানাও বিষয়টা, আশা করি হেল্প পেয়ে যাবে। আচ্ছা শোনো, আমি নোভাকে নিয়ে বের হচ্ছি। তুমি নয়ন কি বের হবে নাকি? ভাইয়া কোথায় যাবে? হাঁটতে বের হব। যাবি নাকি তোরা? বউ তুমি যাবে নদীর পাশে, অনেক সুন্দর জায়গা যাবে, আশা করি তোমার ভালো লাগবে। ওকে সবাই যেহেতু যাবে, তাহলে আমি বা না করি কি করব? ভাইয়া তাহলে চলো। চারজন বের হয়ে গেল। নয়ন গাড়ি চালাতে লাগলো আর গান গাইতে লাগলো। নয়নের সাথে নোভাও তাল মিলিয়ে গাইতে লাগলো। নদী নয়নের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নোভার দিকে রাফি তাকিয়ে মুগ্ধ হয়ে দেখতে লাগলো। কিছু দূর যেতে হুট করে গাড়ি থামলে সবাই থমকে গেল। নদী রেগে বলল, এইভাবে কেউ গাড়ি থামায়? আর একটু হলে ব্যথা পেতাম। নয়ন কিছু বলার আগে কেউ একজন গাড়ির থাই গ্লাসে নক করতে লাগলো। নয়ন মাস্ক পরে থাই গ্লাসটা নিচে নামিয়ে বাহিরে তাকাতে নয়ন বুঝে গেল কে। নয়ন বলে উঠছে, ব্যস্ত আছি, এখন যাওয়া সম্ভব না। ম্যাম ডেকেছে আপনাকে, দেখতে তার খুব ইচ্ছে করছে, আপনি আমাদের সাথে চলুন। সম্ভব না, তাকে বলে দিয়েন আমি আমার প্রিয় মানুষদের সাথে ভালো সময় কাটাচ্ছি। ম্যাম তোকে ডাকছে। তুই না কেন করছিস? উনি আমাদের উপকার করেছে, তুই কি ভুলে গেছোস? সামনে থেকে গাড়ি সরান, না হইলে ধাক্কা দিয়ে সরিয়ে দিব। করছে। রুমি হাতে ইশারা দিলে নয়ন গাড়ি চালাতে যাবে। সাথে সাথে রুমি গাড়ির চাবি খুলে নিয়ে বলল, ম্যামের অর্ডার, আমি যেন আপনাকে তার কাছে নিয়ে যাই। আমার রাগ উঠবে, চাবি দেন। দুঃখিত স্যার, আপনি আমাদের সাথে চলুন। ওকে যাব। নয়ন গাড়ি থেকে নামলো। রুমিকে বলল, চাবি দেন, ওনারা চলে যাক। নয়নের হাতে চাবি দিতে নয়ন তাড়াতাড়ি করে চাবি নিয়ে গাড়িতে ওঠে। থাই গ্লাস লাগিয়ে স্পিড বাড়িয়ে সামনে থাকা গাড়ি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। নদীর সাথে সবাই ভয় পেয়ে গেল। নয়ন বলে উঠল, কুল, কিছু হয় নাই। সেই স্টুপিড ছেলে এভাবে কেউ কারো গাড়ি ধাক্কা দিয়ে সরিয়ে দেয়? যদি কিছু হয়ে যেত? কিছু হইতো না। ওই মেয়েটা তো এনকে গ্রুপের চেয়ারম্যানের লোক ছিল না? হুম। তুমি ওনার সাথে এমন ব্যবহার করার সাহস কোথা থেকে পেলে? তুমি জানো উনি এসব জানলে তোমার কি হাল করবে? ওনার গাড়ি তুমি নষ্ট করে দিয়েছো। তোমাকে ওইটা নিয়ে ভাবতে হবে না, আমি তার কোম্পানি ডুবিয়ে দিলেও সেই আমাকে কিছু বলবে না। সো ফানি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। যা বললো একটু ভেবেচিন্তায় কথা বলো। আমি ভেবে বলছি, বাদ দাও। নয়নের কথা শুনে কেউ আর কিছু বলল না। নয়ন কিছু দূর যেতে নয়ন একটা গান গাইতে লাগলো। গানটা শুনে নোভা অবাক হয়ে বলল, এটা তো আমার ফ্রেন্ডের গান, তুমি কিভাবে পেলে? ফ্রেন্ড? কোন ফ্রেন্ড? আতিয়া আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা। এই গান তো ওর মমের লেখা গান, তুমি কিভাবে পাইলে? পাইছি, ওটা অজানা থাক। তোর মন খারাপ নয়ন? না। তুই এই গানই তখনই বলস যখন তোর মন খারাপ হয়। নয়ন কিছু না বলে গাড়ি থামালো। সবাই কিছু বলার আগেই রাফি দেখে বলে, আমরা চলে এসেছি, সবাই নামো। রাফির কথায় সবাই নেমে পড়ল। নয়ন গাড়ি এক পাশে রেখে গাড়ির ডিকি থেকে পাটি বের করে নিয়ে সোজা বিছিয়ে দিলে নোভা বলে, এখানে এটা বসিয়ে দিয়েছো কেন? এখানে বসবো। ও আচ্ছা, তোমরা কি আগে এখানে বসতে আসতে নাকি? হুম। নয়ন পাটিটা বিছিয়ে দিয়ে সামনে দাঁড়িয়ে বলল, ও নদী, তুমি কি আমার ভিতরে ঢেউটা অনুভব করতে পারছো? আমি যে তোমার কাছে এসেছি, আমার মনের শান্তি খুঁজে পাই। আজ বড্ড চোখের পানিগুলো তোমার পানিতে মিশে যেতে চাচ্ছে। নয়নের কথা শুনে রাফি বাদে নদী নোভা অবাক হয়ে তাকিয়ে থাকলো। নয়ন বেশ কিনারে গেল। নয়ন ঝাঁপ দিতে যাবে, সাথে সাথে দৌড়ে গিয়ে নদী ধরে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, পাগল হয়ে গেছো? এখানে কি পরিমাণে ঢেউ খেয়াল আছে? যদি পড়ে যাও তোমাকে খুঁজে পাওয়া যাবে। আমাদের সাথে একসাথে বসে থাকবে। নদী কথাগুলো বলে নয়নের হাত ধরে টেনে পাটির উপরে বসিয়ে দিল। নদী ওর পাশে বসলো। নয়ন এক নজরে নদীর দিকে তাকিয়ে থাকলো। নদী নয়নের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়েছো কেন? এমনি। নয়ন কথাটা বলে সোজা নদীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। নদী কিছু বলতে গিয়ে বলল না। নোভা রাফিকে বলল, এই বর, তুমি না আমার কোলে শুয়ে পড়ো, আসো। নোভা তুমি থাকো। না, নয়ন আপুর কোলে শুয়ে আছে। আমি বড় মানুষ,
তাই তুমি এখানে শুয়ে থাকো। আচ্ছা। নোভা রাফির কোলে মাথা দিয়ে শুয়ে থেকে দুষ্টুমি করতে লাগলো। অনেকক্ষণ চারজন আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদীর দিকে তাকিয়ে বলল, আমার ব্যক্তিগত চাঁদ আমাকে না দেখে তোমাকে দেখে। চাঁদ, তোমার গায়ে কলঙ্ক আছে, আমার গায়েও তো কলঙ্ক আছে, তাও তো সেই আমার বউ তোমাকে দেখে। দূরের জিনিস সবসময় সুন্দর হয়, কাছের জিনিসের প্রতি কারো ভালো লাগে না। ওই ফাজিল, এসব কি বলো? ঠিক বলছি। ফাজিল একটা দিব। আমার বর ভালো, আমাকে দেখছে। নোভা কথাগুলো বলে হাসতে লাগলো। নয়ন নদীর দিকে তাকালে নদী বলল, ওকে যাও, তোমাকে দেখবো, তাও রাগ করার দরকার নেই। থ্যাংক ইউ। নয়নের কথা শুনে ফিক করে হেসে দিল। নয়ন নদীর হাসি দেখে বলল, তোমার ওই হাসিতে প্রতি সেকেন্ড আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। বাবা, জুনিয়র পোলা দেখি কবি হয়ে যাচ্ছে, কথায় কথায় ছন্দের মতো শুরু হয়েছে। যাহা বলিব তাহাতে কবি বলিবা, ও মোর খোদা পারি না ছন্দ, মুখ করিলাম বন্ধ। নয়ন কথাটা বলে চুপ হলে নোভা রাফি নদী হাসতে লাগলো। নয়ন সবার হাসি দেখে বলল, মশা যাবে। তুমি তো আছো, ঠেকা পড়ে নাই। জামাই হও, বউয়ের জন্য এইটুকু করবে না? না। যাও, যার জন্য পারবে তার কাছে যাও। নয়ন নদীর কথা শুনে সাথে সাথে জড়িয়ে ধরল। নয়ন কিছু বলবেই তখনই ফোন বেজে উঠল। নয়ন ফোন বের করতে নয়ন ফোন রিসিভ করতে না চাইলেও রিসিভ করে বলল, হ্যাঁ বলেন, কি হয়েছে? ভাইয়া, মম অনেক অসুস্থ হয়ে পড়ছে, আপনাকে দেখতে চাচ্ছে। আপনি একটু কি আসবেন? আমি কি করব? অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যান। ভাইয়া, এভাবে বলবেন না। আমার মম আপনাকে পছন্দ করে, দেখতে চাইছে, তাই বললাম। ওকে, আপনার আশা লাগবে না। আপনার তো আর মা হয় না, আপনার মা হইলে ঠিকই আসতেন। আতিয়া কথাগুলো বলে কল কেটে দিল। নয়নের কানে কিছু কথা বাজতে লাগলো। নয়ন কান শক্ত করে চেপে ধরলো। নদী বলে ওঠে, কি হয়েছে, এমন কেন করছো? নয়ন উঠে পড়লো। নয়ন বলে ওঠে, ভাইয়া তুমি ওনাদের নিয়ে বাসায় চলে যাও, আমি একটা জায়গায় যাব। কোথায় যাবি? জানো, বলবা না, জিজ্ঞেস করার মানে হয় না। নয়নের কথা শুনে নদী কিছু বলার আগে নয়ন দৌড়ে চলে গেল। নদী বলে ওঠে, রাফি, একটা সত্যি কথা বলবে? নয়নের ভেতরে কেমন একটা রহস্য মনে হচ্ছে। ওর কথা বাদ দাও, ওই এমনই সবকিছু রহস্য বানিয়ে দেয়। ওই ক্লাবে গেছে হয়তো। কিসের ক্লাব? ওদের বন্ধুরা মিলে একটা ক্লাব খুলেছে, যত খেলার জিনিস আছে সব ওইখানে পাওয়া যাবে। এভাবে দৌড়ে চলে যাওয়ার কি আছে? অসুস্থ কথা যেহেতু শুনলাম, হয়তো কারো রক্ত লাগবে তাই গিয়েছে। রক্ত? ওই রক্তদান করে। ও, এটা তো ভালো কাজ। ওর অনেক ভালো কাজ আছে। আচ্ছা চলো, রেস্তোরাঁ খেয়ে বাসায় চলে যাই। ওকে। তিনজন উঠে পড়লো। আর এদিকে নয়ন রুমির গাড়িতে চলে গেল। নয়ন এনকে গ্রুপের চেয়ারম্যান রাহেলা খান সামনে গেলে রাহেলা খান বলে ওঠে, নিশাত, এসেছো? আমার নাম নয়ন, নিশাত না। যেই নাম হোক, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমি এখন আসছি, দেখছে খুশি হয়েছে, এখন চলে যাই। আজকের রাতটা থেকে যাও, আজ একসাথে ডিনার করব, থেকে যাও না। সম্ভব না। অসুস্থ মানুষকে দেখতে আসবেন না? এখন এসেছেন যেহেতু, অল্প সময় দিলে আপনার খুব ক্ষতি হয়ে যাবে। আপনার বাসায় কি বউ বাচ্চা রেখে এসেছেন যে এখানে 1 মিনিট অপেক্ষা করলে আপনার বউ বাচ্চা কান্না করবে? রাইট, আমার বউ কান্না করবে না, রাগ করবে। তার কাছে থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ। কি, তুমি বিয়ে করেছো নাকি? জি। কোনো নিউজ তো পেলাম না। কাজী অফিসে গিয়ে করে নিয়েছি, অনুষ্ঠান করলে জানতে পারবেন। ভালো থাকবেন, এখন আমি আসছি। ওকে, চলে যাও। নয়ন চলে যেতে নিলে আতিয়া কিছু বলতে চাইলো। রাহেলা খান থামিয়ে দিল। আতিয়া রেগে বলে ওঠে, ওই ছেলেটা আমার সম্মান বাঁচিয়েছিল, তাই বলে আপনি ওনাকে এত প্রশ্রয় কেন দিচ্ছেন? ওনাকে যতটা ভালোবাসা দেখান, আমি আপনার পাশে থেকেও তার 1 চিমটি ভালোবাসা পাই না। আতিয়া, এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি না? তুমি এটাই বলতে পারলে? আমি তোমাকে নিশাতকে সেম ভাবে ভালোবাসি। সেম ভাবে ভালোবাসেন, বাট ওই নয়ন ছেলেটাকে কেন নিশাত ভাইয়ার সাথে মিলাচ্ছেন? বাদ দাও, যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। আতিয়া চলে গেল। এদিকে নদী রুমে শুয়ে থেকে ভাবতে লাগলো, এই ছেলেটা আসে না কেন? বউ রেখে কোন হিসাবে বন্ধুদের সাথে আড্ডা দেয়? এই ফাজিল পোলাকে একটা শিক্ষা দেওয়া লাগবে। কয়েকদিন যাক, শুধু এখন কিছু বলে আঘাত বেশি পাবে, আর একটু ভালো লাগা শুরু হোক ওর মনে, তখন বোঝাবো মজা। নদী কথাগুলো ভাবতে লাগলো। নয়ন রুমে ঢুকতে নদী
চোখ বন্ধ করে ফেললো। নয়ন দরজা লাগিয়ে দিয়ে খাটের দিকে তাকিয়ে কাছে গিয়ে বলল, আহ, ঘরে এসেছে এটাই মজা। বাহির থেকে এসেছে বউটার ঘুমন্ত চেহারাটা দেখতে পেলাম। আগের লাইফ থেকে এটা বেশি সুন্দর। কত কিউট করে ঘুমাচ্ছে, মনে চাচ্ছে ঠোঁট জোড়া নিজের দখলে নেই। না থাক, বউটার ঘুম নষ্ট হয়ে যাবে। নয়ন কথাটা বলেই চলে যেতে নিবে, তখনই নয়নের হাত ধরে টান মারল। নয়ন চমকে গেল। নদীকে জাগা থেকে জেগে থাকা দেখে নয়নের মুখে হাসি ফুটে উঠল। নয়ন নদীর উপরে উঠে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী নয়নের মাথার পিছনে ধরে চুষতে লাগলো। নয়ন নদীর দুই হাত খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। নয়নের শরীর থেকে সব খুলে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী নয়নের আদরে পাগল হয়ে যেতে লাগলো। নয়নের প্রতিটা স্পর্শে নদী কেঁপে উঠতে লাগলো। নদী নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে যেতে লাগলো। দুজনেই ক্লান্ত হয়ে গেল। নদীর বুকে মাথা দিয়ে শুয়ে বলল, বউ তুমি খুশি তো? আবার আদর করব? ঘুমাও, সকালে আমাকে অফিসে যেতে হবে। বউ আর একবার আদর করি প্লিজ, প্লিজ আর একবার। আর একবারও না, সপ্তাহে 2 বার করে করার কথা অলরেডি হয়ে গেছে। 2 বার মানে? হ্যাঁ, 2 বার। এটা কোনো কথা নাকি? এটার কথা তোমার ভাইয়ের সাথে আমার চুক্তিতে ছিল, সেখানে তোমার সাথে বিয়ে হয়েছে। ভাইয়ার সাথে ছিল, আমার সাথে তো না। একজনে বিয়ে করেছি তো চুক্তি এখনো আছে। আর দেখো, আমি অফিস নিয়ে পড়ে থাকি, সবসময় মিটিং কাজে ব্যস্ত থাকি, সবসময় তোমাকে আমি সময় দিতে পারবো না। তাই 2 বার তোমাকে কাছে আসতে দিব সপ্তাহে। আমি ইয়াং একটা ছেলে, আমার 2 বার দিয়ে হবে না। কিছু করার নাই, বউয়ের কথা ভেবে মেনে নিও। দূর। নয়ন রাগ করে পাশে শুয়ে পড়ল। নদী পেছন থেকে জড়িয়ে ধরে নয়ন হাত সরিয়ে দিতে লাগলো। ওকে, কাছে আসো, বাট আগামীকাল থেকে আমাদের আর দেখা হবে না, আমি চলে যাব। কোথায় যাবে? বিয়ে হইলে তো মেয়েরা স্বামীর বাসায় থাকবে, এটাই তো নিয়ম। ব্যবসার জন্য বিয়ে করা, সংসারের কাজ করার জন্য না। তাই বলে কি স্বামীকে রেখে দূরে থাকবে নাকি? কিছু করার নেই। দূর, ভালো লাগে না, ঘুমাবো। নয়ন কথাটা বলে ঘুরে শুয়ে চোখ বন্ধ করে নিল। নদী নয়নের কানে হালকা করে কামড় দিল। নয়ন কিছু বলল না। এদিকে নোভা রেগে বলছে, আপুর সাথে চুক্তি হয়েছে, এখন আমার সাথে তো হয় নাই। তুমি আমাকে বিয়ে করেছো, সেখানে আমাকে প্রতিদিন সময় দিতে হবে। দেখো নোভা, পাগলামি করবে না। তুমি বোঝার চেষ্টা করো, আমাকে অফিসে কাজে ব্যস্ত থাকতে হবে। মিটিং এই সপ্তাহে 2টা আছে, আমার অনেক কাজ। নতুন নতুন বিয়ে করে কে বউকে রেখে দূরে থাকে? আমি ইয়াং একটা মেয়ে, আমার সব থেকে বেশি তোমাকে কাছে লাগবে। তুমি কেন কথা শুনবে না? তুমি যেখানে যাবে আমাকে নিয়ে যাবে। ধ্যাত, তুমি বুঝতে কেন চাও না? সব জায়গায় তোমাকে নেওয়া সম্ভব না। ওকে, আমি আর তোমার সাথে কথা বলবো না, তুমি ঘুমাও। নোভা রাগ করে শুয়ে পড়ল। রাফিও শরীরে হাত দিলে এক ঝটকায় সরিয়ে দিল। নোভা ঘুমিয়ে গেলে রাফি বারান্দায় চলে গেল। বারান্দায় গেলে পাশের বারান্দায় নদীকে দেখে রাফি বলল, কি ব্যাপার, ঘুমাও নাই? এই তুমি ঘুমাও না কেন? নোভা কোথায়? ঘুমাইছে রাগ করে। নয়ন কোথায়? সেও রাগ করে ঘুমাইছে। ওই আবার রাগ কেন করেছে? নোভা রাগ কেন করছে? তুমি কি করছো? চুক্তিটা মেনে নিতে পারছে না। দুজনের সেম সমস্যা। আমাকে 2 সপ্তাহের জন্য সিলেটে যেতে হবে। আমাকে শহরে বাইরে যেতে হবে। দুইজনের কপালে 2টা পাগল জুটেছে। নদীর কথা শুনে রাফি হেসে দিল। রাফি বলে ওঠে, আমাদের সবকিছুই সেম হয় কেন যে? মানে? নিদু। নদী রাফির মুখে নিদুর কথা শুনে মানের অর্থ সব পেয়ে গেল। নদী অবাক হয়ে বলল, রিফু, হ্যাঁ। তুমি আমাকে চিনলে কিভাবে? নোভার ফোনে তোমার ছবি দেখলাম, স্কুলের থাকা কালিনী। তখন বেশ অবাক হয়ে গিয়েছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড নিদু আমার সামনে, আমি চিনতে পারি নাই। আমাদের বিয়েও ঠিক হয়েছিল। নদীর কথা শুনে রাফি হাসতে লাগলো। রাফি বলে ওঠে, দেশে কবে এসেছো? 2 বছর আগে। আমাকে একবার খুঁজতে ইচ্ছে করে নাই? না। ভুলে গেছো তাহলে? না। তাহলে খোঁজ নাই কেন? ইচ্ছে করে নাই, ওতে টেনে আনলে কষ্ট হয়। যেমন আছি ভালো আছি। আমি তোমাকে ইচ্ছে করে মারি নাই। আজও সেই রাগ আমার পিছে লেগে আছে। আমি বুঝতে পারি নাই তোমাকে ধাক্কা দিলে তোমার রডের সাথে লেগে কেটে যাবে। বাদ দাও, অতীত না টানা ভালো। আমি তোমার ভাসুর হই। জি, ভাসুর, আই মিন বড় ভাই। বউয়ের বড় বোন মানে বড় আপু।
দুইজন কথাগুলো বলে হাসতে লাগলো। নোভা ঘুম ভেঙে গেল। নোভা বারান্দায় এসে রাফিকে পেছন থেকে ধাক্কা দিয়ে বলল, আমি কষ্ট পেয়ে ঘুমিয়েছি আর আপনি কার সাথে কথা বলে হাসছেন? লজ্জা কোথাকার! বউয়ের দিকে খেয়াল নেই, অন্য মেয়ের সাথে রাতে কথা বলতে লজ্জা লাগছে না? নোভা কি করছো? শান্ত হও, দেখো কার সাথে কথা বলছি। নোভা স্বামীর গায়ে কেউ হাত তোলে? নদীর কণ্ঠ শুনি নোভা চমকে উঠল। পাশের বারান্দায় তাকালো। নোভা সাথে সাথে রাফিকে ছেড়ে বলল, আপু তুমি ঘুমাও নাই? না রাফি ভাই, যান আপনার বউকে নিয়ে। আপনি যান, আমার ভাই একা রুমে আছে। রাফি নোভাকে কোলে তুলে নিয়ে গেল। নয়ন নদীর কাঁধে হাত রাখলো। নদী চমকে উঠল। নয়ন নদীকে জড়িয়ে ধরল। নয়নের হাত পেটে পড়তে নদী কেঁপে উঠল। নদীর কাঁধে থুতনি রাখলে নদী বলে ওঠে, তুমি না ঘুম ভেঙে গেছে? বউ ছাড়া কি ঘুম আসে? তাহলে কি ঘুমাও নাই? ঘুমের ভান করছো কেন? হয়তো। সব শুনছো? হুম। ফাজিল, অন্যজনের কথা লুকিয়ে শুনতে নাই, জানো না নাকি? আমি তো পিছনে দাঁড়িয়েছিলাম, কেউ যদি পিছনে না তাকিয়ে বক বক করে তাহলে আমি কি করব? শুনছো তো, তোমার ভাইও সেম অবস্থায় আছে। তোমাদের কি কোনোদিন আমাদের দুইজনের জন্য সময় হবে না? কেন হবে না? মিটিং শেষ হলে তোমাদের সময় দিব। নতুন নতুন অন্তত বেশি করে সময় দিতে হয়। পড়াশোনা করো, আরো বড় হও। আমি কি ছোট নাকি? তুমি চাইলে আমি প্রতি বছরে বছরে তোমাকে বাচ্চা দিতে পারবো। নয়নের কথা শুনে নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদী নিজেকে স্বাভাবিক করে পিছনে ঘুরে নয়নের দিকে রাগি লুক নিয়ে তাকালে নয়ন গালে কিস করে বলল, বউ তোমাকে রাগী চেহারা ভালো লাগছে না? ভয় লাগে তো, হাসি দাও না। ফাজিল। নদী সরিয়ে দিয়ে চলে যেতে নিলে নয়ন টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে কোলে তুলে নিয়ে রুমে গেল। খাটে শুয়ে দিয়ে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। 6 দিন পর। তুমি জানো আমি কে? হ্যাঁ জানি। আপনি কে? আপনি খান গ্রুপের মালিকের বউ? আমি সেইটার কথা বলি নাই। আমি ওইটার কথা জানি। আর কিছু জানো না তুমি? আমি জানি তুমি সব জানো। জানলেও মানি না আমি। সেটাই বলো। আতিয়া, ট্যুরে যাবে তুমি? নিয়ে যাবে? আমি কোনো দায়িত্ব পালন করতে ইচ্ছুক না। আতিয়ার কিছু হলে তোমার যদি কিছু যায় না আসে তাহলে আমি একা পাঠাবো না। পাঠান গা। নয়ন চলে যেতে নিলে পেছন থেকে বলে উঠল, ভাইয়া, নয়ন দাঁড়িয়ে গেল। আতিয়া বলে উঠে, তুমি আমার বড় ভাই, আমি জেনে গেছি। তুমি আমার নিশাদ ভাইয়া। ভুল, আমি নয়ন আরিফ চৌধুরীর ছেলে। এইটা মিথ্যা কথা। আর ভাইয়া, তোমার সব কিছু মনে আছে? তুমি আমাকে রক্ত দিয়েছিলে, আমি তোমার মুখে বনু ডাক শুনেছিলাম, বাট আমি তোমার চেহারাটা মনে করতে পারি নাই দেখে তোমাকে চিনতে পারি নাই। এখন আমার সব কিছু মনে পড়েছে। আমি সেই না। ভুল। ওকে, মানতে হবে না। আমি ঘুরতে যাব, তুমি আমাদের সবাইকে নিয়ে যাবে। আমার কাছে সময় নাই। ওকে, তাহলে অন্য কোনো ছেলেদের সাথে জায়গা। মম, তুমি কিছু বলতে পারবে না। আমি যাকে ইচ্ছে নিয়ে যাব। তোদের ইচ্ছে, আমাকে যেতে হবে। বাই। রাহেলা খান চলে গেল। নয়ন কিছু না বলেই চলে গেল। আতিয়া রাগে গজগজ করতে লাগলো। রাতের দিকে নয়ন একটা বাসের ভিতরে উঠে পড়লো। নয়নকে দেখে কয়েকটা ছেলে বলে ওঠে, এই কে তুমি? আমাদের বাসে কেন উঠছ? নয়ন কাউকে কিছু না বলে সোজা আতিয়ার পাশে গিয়ে বসলো। ওর ব্যাগটা উপরে রেখে দিয়ে কানে হেডফোন দিয়ে বসে থাকলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। ছেলেগুলো কিছু বলবে আতিয়া হাসি মুখে সবাইকে ইশারা করে বসে থাকতে। আতিয়ার ফ্রেন্ড বলল, এই ছেলেটাকে তোর পাশে বসলো, আগে তো দেখি নাই। আর তুই তো প্রেমও করস না। আমার ভাইয়া। তোর ভাইয়া মানে? পরে বলবো, এখন এসব বাদ দিয়ে যা করছি তাই কর। আতিয়ার কথা শুনি সবাই গান গাইতে লাগলো আর আড্ডা দিতে লাগলো। আতিয়া নাচতে চাইলে নয়ন হাত ধরে বসিয়ে দিল। আতিয়া ভ্রু কুচকে তাকালে নয়ন কিছু বলল না। নয়ন মুখ দিয়ে ইশারা করলে আতিয়া সবার সাথে শুধু গান গাইতে লাগলো। সারা রাত আড্ডা দিতে দিতে যেতে লাগলো। আতিয়ার ঘুম আসলে নয়নের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। নয়ন এক হাত দিয়ে জড়িয়ে নিল যাতে পড়ে না যায়। 8টার দিকে গাড়ি গন্তব্যে পৌঁছে গেল। নয়ন হাই তুলতে লাগলো। চোখ খুলে দেখে আতিয়া ডাকছে। আতিয়া নয়নকে বলল, চলো, আমরা এসে গেছি। নয়ন আতিয়া লাগেজ আর ওর ব্যাগ নিয়ে বাস থেকে নামলো। তমা নয়নকে দেখে আতিয়াকে বলল, এইটা তো আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার।
তমার কথা শুনে নয়ন সাথে সাথে মাস্ক পরে নিল। সবাই নয়নের দিকে তাকালে নয়ন কিছু না বলে আতিয়াকে নিয়ে যেতে লাগলো। রুম চাবি নিয়ে চলে গেল। নয়ন বলে ওঠে, আমি ওদের সাথে থাকছি, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে থাকো। ভাইয়া, তোমার কোনো সমস্যা হবে না তো? অন্য কোনো রুম বুকিং করো। রুম পাই নাই, সব বুকিং হয়ে গেছে। ভাইয়া, তুমি আগে বললে কিন্তু হয়তো। তুমি আসবে না দেখে আমি রাগে সবাইকে নিয়ে এসেছি। যাও রুমে। আতিয়া যাবে তখনই নয়নের পাশ দিয়ে একটা মেয়ে যেতে নয়নের সাথে ধাক্কা লাগলো। মেয়েটা বলে ওঠে, সরি স্যার, আমি বুঝতে পারি নাই। নয়ন নদীকে দেখে অবাক হয়ে গেল। নদী নয়নের দিকে না তাকিয়ে ফোনে কথা বলতে বলতে পাশের রুমে চলে গেল। নয়ন কিছু না বলে 2 রুম পরের রুমে চলে গেল। নয়ন ছেলেদের রুমে গেলে একটা ছেলে বলে ওঠে, ভাইয়া আপনি এখানে থাকতে পারেন। ধন্যবাদ। নয়ন ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল। ছেলেগুলো কিছু কানাঘুষা করতে লাগলো। নয়নকে দেখে চুপ হয়ে গেল। একজন বলে ওঠে, নয়ন ভাইয়া আপনি? আমি তো আপনার অনেক বড় ভক্ত। ধন্যবাদ। রুমে সবগুলো ছেলে এসেছে। নয়নের সাথে সেলফি উঠাতে লাগলো। নয়ন বিরক্ত হতে লাগলো। নয়ন বলে ওঠে, থামো তোমরা, আমি হারিয়ে যাচ্ছি না, তোমাদের সাথে আছি। নয়নের কথা শুনে একজন বলে ওঠে, ভাইয়া আমাদের নিয়ে ব্লগ বানাবেন না? ঘুরতে যাব তখন, এখন না, পার্সোনাল সময়, আমি ব্লগ করি না। একজন বলে ওঠে, তা তো জানি, এই জন্য আপনাকে আমার অনেক ভালো লাগে। ভাইয়া আমরা ফ্রেশ হতে চাই, আপনাদের সাথে একই রুমে থাকবো। ভাবতে পারছি না। সবাই খুশি হয়ে নয়নের সাথে কথা বলতে লাগলো। আর একজন একজন করে ফ্রেশ হতে চলে গেল। সবাই ফ্রেশ হয়ে খাবারের জন্য নিচে চলে গেল। সবাই একসাথে বসলে আতিয়া বলে ওঠে, ভাইয়া, তমা তোমার অনেক বড় ভক্ত। ওকে একটু কয়েকটা পিক তুলতে দাও তো। মেয়েদের সাথে আমি সেলফি উঠি না। ভাইয়া প্লিজ তুলো না, ওই মন খারাপ করলো। তুমি ওর সাথে উঠলে কি হবে? ওকে ছোট বোন মনে করো। দূর বোন না। তোমার কথা শুনে আতিয়া সবাই হাসতে লাগলো। নয়ন কফি খেতে খেতে বলল, এই খাও তো। কয়েকটা পিক উঠলে কি হবে? তুই এখানে বসে। আতিয়া সরে গেলে তমা আতিয়ার চেয়ারে বসলে নয়নের একদম কাছে বসলো। নয়ন বিরক্ত হলেও কিচ্ছু বলল না। তমা নয়নকে বলল, আপনি একটু আমার চেয়ারে হাত দেন তো, আর একটু এই দিকে ঘুরে তাকান। এভাবে তুলো। তমা নয়নের দিকে বাচ্চাদের মতো তাকালে আতিয়া নয়নের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এমন কেন করছো? তুমি সেলিব্রিটির জন্য কি তুমি তোমার বোনের সামনে সেম ভাবে থাকবে নাকি? আতিয়ার কথা শুনে নয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। নয়ন তমার কথা মতো চেয়ারে হাত দিয়ে কিছুটা ক্যামেরার দিকে তাকালো। তমা নয়নের মাস্ক খুলতে যাবে, নয়ন হাত ধরে ফেললো। তমা কান্না করার মুখ বানালে নয়ন খুলে ফেললো। যেই পিক উঠতে যাবে তখনই হুট করে নয়নের কলার কেউ ধরে পিছনে হ্যাঁচকা টান দিল। নয়ন সাথে সাথে সবাই চমকে উঠল। নয়ন চেয়ার থেকে উঠলে তমা বলে ওঠে, ম্যাম হচ্ছেটা কি? এভাবে টান দেওয়ার মানে কি? নয়ন সোজা হয়ে দাঁড়িয়ে পিছনে তাকাতে নয়ন ভয়ে ঢোক গিলে নিল। আতিয়া রেগে এসেছে। নয়নের হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে, বলল, আপনার সাহস কি করে হয় ওনাকে সবার সামনে এভাবে কলার ধরে টান দেওয়ার? এইটা কি কলেজ? পড়াশোনা হচ্ছে নাকি? না মানে, তুমি ওনাকে ভয় কেন পাচ্ছ? এভাবে ঘামছো কেন? এই, আপনি আবার হাত ধরেন, হাত ছাড়েন। এই মেয়ে হাত ছাড়ো। মেজে এমনিতেই খারাপ আছে। নয়ন হাত সরাতে বলো, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আপনার এত বড় সাহস, আমার সামনে আপনি ওনাকে হুমকি দেন? আপনার সাহস তো কম না, আমার সামনে আমার প্রিয় মানুষকে হুমকি দেন। তমার কথা শুনে নদীর আগে চোখ লাল হয়ে যেতে লাগলো। নয়ন ভয়ে ঢোক গেলে তোতলাতে তোতলাতে বলল, এই মেয়ে কি বলো? ফালতু কথা বলো না, হাত ছাড়ো। নয়ন এক ঝটকায় তমার হাত সরিয়ে দিল। নদীর আগে চলে যেতে নিলে নয়ন হাত ধরে পিছনের দিকে ঘুরিয়ে বলল, প্লিজ রাগ করো না, এইটা খান গ্রুপের মালিকের একমাত্র মেয়ে আতিয়া খান, আর এরা সব ওনার ফ্রেন্ডরা। ওনাদের সাথে তুমি কেন এখানে? খান গ্রুপের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। চেয়ারম্যানের ওয়াইফ আমাকে দায়িত্ব দিয়েছে তার মেয়ের সাথে থাকতে, তাই আর কি। ওই তো আমার ছোট বোনের মতো। আমার সাথে ফাজলামি করো? এই মেয়ে তোমাকে প্রিয় মানুষ বলছে, আর আমাকে তুমি ভুলভাল বোঝাচ্ছ। আরে ছোট মানুষ কি রেখে কি বলছে, প্লিজ রাগ করো না। এখন আমার কাছে এসে বসবে। নয়ন নদীর কথা শুনে আতিয়াকে বলল, তোমরা এখানে থাকো, আমি যাচ্ছি। ভাইয়া, ওনার কথা কেন শুনছো? ভাইয়া, তুমি এখানে আসবে? তোমার ইচ্ছে কি করবে? ওই মেয়েটার কাছে থাকবে নাকি আমার এখানে এসে বসবে?
নদীর সামনে টেবিলে বসে পড়ল। নয়ন মাঝখানে দাঁড়িয়ে থেকে দুজনের দিকে তাকিয়ে দুজনের হুমকি শুনতে লাগলো। নয়ন উপায় না পেয়ে আতিয়াকে কোলে তুলে নিলে চেয়ারে বসিয়ে দিল। নদীর আর আতিয়ার মাঝখানে নয়ন বসে পড়ল। আতিয়া রেগে বলল, আমি ওই মহিলার সাথে বসবো না, আর না তুমি ওনার সাথে বসবে। ভাইয়া চলো আমার সাথে, আমাদের সাথে বসবে। নয়ন সাহস থাকলে ওই যেতে পারে। আতিয়া প্লিজ এখানে বসে রাগ করো না। তুমি আমার প্রিয়, ওই আমার প্রিয়। তুমি কি চাও আমার প্রিয় মানুষের সাথে আমার ঝামেলা হোক? আমার থেকে উনি তোমার প্রিয় হয়ে গেছে? থাকো তুমি ওনাকে নিয়ে, আমি যাচ্ছি। আমাকে আর বোন বলবে না, উনি তোমার আপন বোন, ওনার সাথেই থাকো। আতিয়ার কথা শুনে নয়ন কাশতে লাগলো। নদী রেগে বলল, আমি তোমার বোন। না আতিয়া, এখানে বসো, শোনো আমার কথা। উনি আমার বোন না, উনি আমার। নয়ন চারিদিকে তাকিয়ে থাকলে আতিয়া বলে ওঠে, বোন না তো কি? বোন যদি না হবে, আমার থেকে তাকে বেশি গুরুত্ব দিচ্ছ। নয়ন, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি এখন থেকে এই মেয়েকে নিয়ে যাও, আর তুমি আমার থেকে কোনো কিছু আশা আর রেখো না। নদীর কথা শুনে নয়ন এবার আতিয়াকে টান দিয়ে বসিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ। ওই আমার বোন না, ওই তোমার ভাবি। নয়নের কথা শুনে আতিয়া চমকে গেল। আতিয়া বলে ওঠে, কি ভাবি মানে? আসতে বলো। হ্যাঁ, উনি তোমার ভাবি। কি উনি তোমার গার্লফ্রেন্ড? ওনাকে দেখে তো বোঝা যাচ্ছে একজন বিজনেসম্যান। ওনার ভাব দেখে বোঝা যাচ্ছে উনি অনেক স্ট্রং মেয়ে। ওনার সাথে তোমার চাই না। এই ভাবি আমি মানি না। আমার গার্লফ্রেন্ড না, আমার বউ। নয়নের কথা শুনে আতিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, কি বউ মানে? তুমি সত্যি বিয়ে করেছো? হ্যাঁ, আর আস্তে কথা বলো। সরি ভাবি। আমাকে তো মানো না ভাবি হিসেবে, আবার ভাবি কেন বলো? নদী, আতিয়ার সাথে এভাবে কথা বলবে না। কিভাবে কথা বলবো? ওই তো বললো ওই ছোট বোন আমার, ও যা ইচ্ছা বলতে পারে। আমি তোমার ওয়াইফ। ওই আমাকে বলেছে ওই আমাকে ভাবি হিসেবে মানে না, সেখানে আমি ওকে কোন হিসেবে ভাবি বলতে দিব? নদী, বাচ্চাদের মতো কথা বলো না। একজন বোন তার ভাইয়ের জন্য ভালো কাউকে চাইবে। তাহলে কি আমি ভালো না? তাহলে আমার সাথে তো থাকার কোনো দরকার নেই তোমার। নদী, বাচ্চাদের মতো সব কথা ধরবে না, তার স্কিন কেট করো না। আমি করছি না, তোমরা করতেছো। নিজের বউয়ের থেকে অন্য এক মেয়ে তোমার কাছে আপন হয়ে গেছে। নয়ন কিছু বলতে যাবে তখনই পেছন থেকে নয়নের কোলে একজন বসে পড়ল। নদী হাত মুঠো করে নিল, নয়নের গালে কিস করে বলল, হাই সুইটহার্ট, তোমাকে এখানে পাবো ভাবতেই পারিনি। এখানে চলে এসেছো যখন হানিমুনটা সেরে ফেলবো। নয়ন নদী আতিয়ার দিকে তাকাতে দুজনের চোখে আগুন দেখে নয়ন ধাক্কা মারি সরিয়ে দিল। আতিয়া নদী একসাথে সাথীকে থাপ্পড় মারল। দুজন বলে উঠল, অসভ্য মহিলা! এতগুলো মানুষের সামনে এভাবে একজনের কোলে বসতে লজ্জা লাগে না? এই তোমরা মারা আমাকে থাপ্পড় মারার সাহস কোথা থেকে পাও? আমরা কে দেখাচ্ছি তোকে? দুজন আরেকটা থাপ্পড় মেরে দিয়ে দুজন একসাথে বলল, আমরা ননদ ভাবি। দুজন একসাথে বলে দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসি দিল। সাথী কিছু বলার আগে আতিয়া বলল, এখান থেকে যান, না হইলে দুইজনের হাতে থাপ্পড়গুলো কোনোটাই মিস হবে না। নয়ন, তোর সামনে ওরা আমাকে মারছে আর তুই এখানে চুপ করে বসে থাকবি? তুই কিচ্ছু বলবি না? আমি কি বলবো? ওরা ননদ ভাবি মারছে, আমার এখানে কি বলার আছে? তুই পারলে তুইও মাইট দে। নয়নের কথা শুনে সাথী মারতে যাবে, আতিয়ার সাথে সাথে হাত ধরে বলল, এখানে মানুষ তাকিয়ে আছে, এখান থেকে ভালোই ভালো যান, না হইলে বেশ খারাপ অবস্থা করে দিব। আতিয়ার কথা শুনে সাথী রেগে কান্না করতে করতে বলল, তোদের দুজনকে আমি দেখে নিব। আর নয়ন, তুই তাকিয়ে দেখলি না? তোর কপালে দুঃখ আছে। আমি ওইসব পোস্ট করে দিব, গ্রুপের সব জায়গায় দিব। তুই কিভাবে থাকোস আমিও দেখব। দেগা এডিট করে, আমি এসব দেখে ভয় পাই না। ওকে, দেখা যাবে। যা। সাথী রেগে চলে গেল। আতিয়া বলল, ভাবি থাপ্পড় মারেন এইটা কেউ, এটা ভালো হইলে এমন হইতো না। মেইন খারাপ এটাই, আমার তো বড় ভাই হয়, তাই কিছু করতে পারবো না। আপনি মায়ের দেন। বাদ দাও, আমার জামাই হয়, আমি মারতে পারবো না। সময় হোক, পরে দেখাবো মজা। আমি কি করলাম? আমি কি ওকে ডাকছি নাকি? ওই তো কোথা থেকে আসলো। খাওয়ার মুড চলে গেল। আতিয়া, রাতে কথা হবে, এখন আমাকে বের হতে হবে। আর সরি, রাতে অনেক কিছু বলেছি। আমাকেও ক্ষমা করে দিয়েন ভাবি, আমিও না বুঝে অনেক কিছু বলছি। ভালো থাকবেন।
দুইজন দুই দিকে চলে গেল। নয়ন কার দিকে যাবে বুঝতে না পেরে একা হাঁটতে লাগলো। নয়ন একা ঘুরতে চলে গেল। রাতের দিকে নয়ন আতিয়ার রুমের সামনে গেলে আতিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নদীর রুমে চলে গেল। নয়ন আতিয়ার সাথে ঢুকে পড়ল। নদী আতিয়াকে বলল, আতিয়া, আমি তোমাকে ইনভাইট করেছিলাম, আর কাউকে তো করি নাই, সেখানে কেন? আমি জানি না ভাবি, এই আবার এখানে কেন এসেছি, বের করে দেন। আমার সাথে এমন কেন করছো? আমি কি করলাম? চুপ, কে আপনি? এখানে কেন এসেছেন? যান এখান থেকে। বের হও। না, এখানে থাকবো, আমি ঘুমাবো। এখানে কারোর জায়গা হবে না, আমার অ্যাসিস্ট্যান্ট এখানে থাকবে। সে আবার কে? জি স্যার, আমি। নয়ন পিছনে তাকাতে ভেবা চেকা খেয়ে গেল। তুলি বলে ওঠে, তুই এখানে? তুমি এখানে? কতটা লুচ্চা হইলে এমন একটা পাওয়া যায়, যেখানে যায় এমন কোনো মেয়ে না যে ওকে চেনে না। আবার এইটার সাথে কি যেন করছে। তুলি, তুমি এইটাকে কিভাবে চেনো? আমার এক্স। কি? না মানে এক্স না, 1 মাস রিলেশন ছিলাম, বেশি না। ছেকা আমি দিয়েছিলাম। পুরো লুচ্চা। এই আত্মীয়ের সামনে থেকে চলে যেতে বলো, আমি এবার খুন করব বলে দিলাম। ধ্যাত, এখানে আমি থাকবো না, গেলাম। আতিয়া চলে গেল। নয়ন কিছু বলার আগে নদী নয়নকে ধাক্কা দিতে হাত বাড়ালে নয়ন সাথে সাথে নদীর হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, বউ, আমাকে বিশ্বাস করো, 1 মাস রিলেশন করছিলাম। আসলে ওই কলেজে কাউকে পাত্তা দিত না, খুব ভাব নেই, আমি বাজি ধরেছিলাম। পরে 1 মাস পর ওকে ছেড়ে দিয়েছি। কত বড় খারাপ মেয়ে মানুষের সাথে নাটক করস। ওই মেয়ে তোকে এখনো ভালোবাসে আর তুই নাটক করছস। ম্যামকে ছাড়লো ইচ্ছা। ম্যাম, ও কাউকে ভালোবাসতে জানে না। ওই আপনার সাথে নাটক করছে। ম্যাম, ওই বউ বলে আবেগ ফেলে দেয়। মায়া বাড়ানোর জন্য বউ ডাকছে। ম্যাম, ওর মায়ে পড়েন না। টলির বাচ্চা, চুপ করবে, এমনিতে রেগে আছে, আবার তুমি আরো রাগিয়ে দিচ্ছ। ছাড় আমাকে, না হলে তোর মাথা ফাটাবো বললাম। ম্যাম, ধাক্কা দিয়ে বের করে দেন। ওই একটা নাটকবাজ ছেলে, ওই যা বলছে সব মিথ্যা। ম্যাম, বের করে দেন। বউ, ওর কথা শুনো না। বউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বউ, রাগ করো না। বুঝতে পারছি না একসাথে সব ঝামেলা কেন আসছে। ঝামেলা না, তোর মতো লুচ্চার আসল রূপ বের হচ্ছে। তুই এইটুকু ছেলে এত খারাপ। তোর বয়সে প্রেম কি জিনিস বুঝতামও না। পড়াশোনা ছিল আমাদের মেন লক্ষ্য, আর তুই কি না। বের হও, আমার মাথা নষ্ট করিস না। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নয়ন নদীর কাছে আবার গিয়ে সোজা ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নয়ন বলে, জান, প্লিজ শান্ত হও না। আমি সত্যি ভালোবাসি তোমাকে, আর কাউকে ভালোবাসি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে যেমন ভাবছো আমি তেমন না। নয়নকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠেলে ফির বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। নয়ন দরজায় ধাক্কা দিলে একজন বলে, ভাইয়া, এভাবে ধাক্কানো ঠিক হচ্ছে না, পাশে মানুষদের সমস্যা হবে, চলেন। নয়ন চলে গেল। নয়ন রুমে গিয়ে নদীকে SMS কল দিতে লাগলো। এইদিকে নদী খাটে বসে কান্না করতে লাগলো। আর ওর কল কেটে দিতে লাগলো। তুলি নদীর দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনি ওর প্রেমে কিভাবে পড়লেন? ওই আমার হাজবেন্ড। কি? ওই আপনার হাজবেন্ড? ওই তোমার সাথে কি করেছে? ওই তোমার সাথে খারাপ কিছু করেছে কি? ম্যাম, ওই আপনার হাজবেন্ড। ম্যাম, তাহলে কান্না করেন না। ওই আপনাকে যেহেতু বলছে ভালোবাসে, তার মানে আপনাকে ভালোবাসে। তুমি না বলে ওই নাটকবাজ নাটক করছে। আমি এমনি মজা করে বলছি। ওকে অসহায় ভাবে দেখে মজা লাগছিল, তাই একটু জ্বালাচ্ছিলাম। তোমাকে ঠকিয়েছে তাই তুমি মজা নিচ্ছিলে। দেখো, আমি বসের জন্য, আমাকে খুশি করার জন্য মিথ্যা বলার দরকার নেই। আরে ম্যাম, আমি মিথ্যা কেন বলবো? ওই যেহেতু আপনার হাজবেন্ড, আমি আরো সত্যিটাই বলি। চুপ করো। চাকরির জন্য তুমি আমাকে মিথ্যা বলবে? সত্যি বলে আমি তোমাকে পুরস্কার দিব। সত্যি করে বলো, ওই আরো কার সাথে কি করেছে? তুমি কি জানো ওই কত মেয়েকে ঠকিয়েছে? অনেক মেয়েকে ঠকিয়েছে, অনেক মেয়ের সাথে খারাপ কাজ করছে, অনেক বাচ্চার বাপ ওই। তুলির কথাগুলো মিটি মিটি হাসতে লাগলো। নদী আরো রেগে ফায়ার হতে লাগলো। নদী রেগে বলল, ওই এত জঘন্য, আমি ওকে এখান থেকে গিয়ে ডিভোর্স দিব। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। ম্যাম, সরি, আমি মজা করছি। ম্যাম, আপনি ভুল ভাবছেন। ম্যাম, সরি। ম্যাম, নয়নকে যেমন ভাবছেন নয়ন মোটেও ওইরকম না। নয়ন আমাকে ঠকাই নাই। তুলি, আমাকে কিছু বোঝাতে এসো না। ম্যাম, নয়ন আমাকে ঠকাবে, আমার সাথে 1 মাস থাকবে, ওই সব আমাকে আগে থেকে বলে দিয়েছিল। আমি আর ওই সবার সামনে নাটক করছি।
ওই আমার ফ্রেন্ড আর বোনের মতো দেখে আমাকে। আমরা ভালো ফ্রেন্ড, এটাই। ওইসব মিথ্যা কথা, আমি ওর সাথে থাকবো না। ওই খুব খারাপ ছেলে। এই জন্যই তো সেদিন দেখলাম ওর কম্পিউটার খালি মেয়েদের অ্যাকাউন্ট থেকে কল। ম্যাম, এটাই স্বাভাবিক। ওই কথা বলে ওর ফ্রেন্ডদের সাথে কথা বলে থাকবে, আর সব ওর ফ্যানরা কল দিয়েছে হয়তো। ওর কিসের ফ্যান? ওই খারাপ দেখেই তো সব সময় মাস্ক পরে হাঁটে। এতদিন বুঝি নাই, এখন বুঝতে পারছি। ওই যে মেয়েদের সাথে এইসব করে দেখে কোনো মেয়ে যদি ওকে চিনে ফেলে, তাই ও লুকিয়ে চলে। না ম্যাম, আপনি ভুল ভাবছেন। আপনি তো সোশ্যাল মিডিয়া তেমন থাকেন না, সব তো আমি করে দিই। ওয়েট করেন, আপনাকে আমি দেখাই ওই কেন এমন ভাবে থাকে। তুলি নয়নের ফেসবুক পেজ নদীর সামনে ধরলে নদীর চোখ কপালে উঠে গেল। নদী বলে ওঠে, 1 মিলিয়ন ফলো নয়নের পেজ এটা। হ্যাঁ, ওই ব্লগ করে। ওর গানের কণ্ঠ অনেক সুন্দর। ফানি কন্টেন্ট সাথে আরেকটা পেজ ব্লগ ভিডিও ছাড়ে। আপনি দেখেন নাই ওকে? না, আমাকে পেজটা সেন্ড করো তো। নদীকে তুলি পেজগুলো দিল। নদী চেক করে অবাক হতে লাগলো। তুলি বলে ওঠে, ম্যাম, ওই খারাপ ছেলে না, ওই যথেষ্ট ভদ্র ছেলে। ওই চাইলে যে কোনো মেয়ের থেকে সুযোগ নিতে পারবে, বাট ওই কাউকে পাত্তা দেয় না। ওর পিছনে কয়েকজন পড়ে আছে, ওর নাম খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। ওই আমাকে একবারও বলে নাই। ওই নিজের ব্যাপারে কাউকে কিছু বলতে পছন্দ করে না। ওই সবসময় নিজের ফ্যামিলি নিয়ে আড়ালে থাকতে পছন্দ করে। আপনি ওর ফোনটা চাইয়া দেখেন, ওই দিয়ে দিবে। আপনাকে আগে বলছি, নয়নকে না পাওয়ার কারণে অনেকে ওর বিরুদ্ধে অনেক কিছু করবে। আপনি কখনোই ওকে ভুল বুঝেন না। ওকে যেভাবে আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখলাম, এতে মনে হয় না ওই আপনার সাথে অভিনয় করছে। ওই অভিনয় করলে আগে বলে দিত। আর আপনি তো ওর স্ত্রী, অভিনয় করার প্রশ্নই আসছে না। আচ্ছা ঘুমাও, সকালে বের হতে হবে। নদীর কথা শুনে তুলি ঘুমিয়ে গেল। নদী নয়নের ভিডিওগুলো হেডফোন দিয়ে দেখতে লাগলো। নদী কিছু ফানি ভিডিও দেখে হাসতে লাগলো। কমেন্টগুলো চেক করলেই চোখগুলো বড় বড় হয়ে গেল। নদী কিছুক্ষণ কমেন্ট বক্স থেকে ওইখান থেকে বের হয়ে আরও কিছু ভিডিও দেখতে লাগলো। নয়নের কিছু ছবি সেভ করে জুম করে করে দেখতে লাগলো। নয়নের ছবিতে কিস করে বলল, আমার বরটা সবার কাছে এত প্রিয়, আমি তো ভাবতেও পারি নাই। আর বরটাকে ভুল বুঝে কত কষ্ট দিলাম। আমার কাছে তো সবকিছু আশা করে অন্য মেয়ের কাছে আর করে না। ব্লগ থেকে খুলি। নদী নয়নকে আনব্লক করলে নয়ন SMS এর সাথে সাথে আসলে নদীর মন খুশি হয়ে গেল। নদী SMS দিয়ে বলল, ঘুম পাচ্ছে, এত SMS দিয়ে বিরক্ত করবে না তো। আর কোনো কথা শুনতে চাই না, ঘুমাও। জান, প্লিজ রাগ করে থেকো না। আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না। তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড সবকিছু দাও, আমি দেখতে চাই। জান, তুমি আমার ফোন রেখে দিও, তাও রাগ করে থেকো না। এখন ফোন দিয়ে যাও। জান, এখন তোমার সাথে কথা বলবো কি দিয়ে তাহলে? কথা বলা লাগবে না, ফোন দিয়ে যাও। আসলে বউ এখন দিতে পারবো না, আমি একটা কাজ করছি তো। কি কাজ? কার সাথে SMS করো, কার সাথে কি করছো এইসব যে আমাকে ফোন দিতে পারবে না? তোমাকে আমি পরে বলছি, প্লিজ রাগ করো না। না, এখনই বলো। আচ্ছা বলবো, বাট জান তোমার ল্যাপটপ দিতে পারবে 3 মিনিটের জন্য? কাজের ফাইল আছে। সমস্যা হবে না, আমি জাস্ট আমার অ্যাকাউন্ট লগ ইন করবো। ওকে, চলে আসো, বাট দুষ্টুমি করার চেষ্টা করলে মাইট দিব। ওকে, করবো না। নয়ন খুশি হয়ে রুম থেকে বের হয়ে নদীর রুমের সামনে এসেছে। কল দিল। নদী উঠে গিয়ে দরজা খুলে দিল। নয়ন রুমে ঢুকে পেছন থেকে দড়ি ধরতে যাবে, তখনই নদীর আগে লোক নিয়ে তাকালে। নয়ন হাত গুটিয়ে নিয়ে বলল, এই খচ্চর মহিলা ঘুমাইছে, মন চাচ্ছে উষ্টা মেরে খাট থেকে ফেলে দেখ। নয়নের কথা শুনে নদীর আগে লোক নিয়ে তাকালে তুলি উঠে বলল, কি বললি? আমি খচ্চর মহিলা? তুই ঘুমাস নাই? ফোনের শব্দে ঘুম ভেঙে গেছে। বড্ড ফাজিল, তাই এত অল্প সময় ঘুম ভেঙে গেছে। ম্যাম, আপনার হাজবেন্ডকে কিন্তু আমি। চুপ থাক, কাজ করতে এসেছে, আবার কোনো প্যাচ লাগিয়ে দিস না। ল্যাপটপ ওই যে। নয়ন ল্যাপটপ নিয়ে বলল, পাসওয়ার্ড? ওয়েট। ল্যাপটপ দিয়ে কি করবি? কিছু জিনিস ডিলিট করব, সাথী বেশি বেশি করছে। ওইটা দিয়ে করিস না, আমারটা দিয়ে কর। ম্যাম, ওইখানে কিছু ফাইল আছে, ওইটা সিক্রেট ট্রিক্স নেওয়া যাবে না। দে তাহলে। নয়ন তুলির ল্যাপটপ নিয়ে নিজে থেকে পাসওয়ার্ড খুলে নদী সন্দেহ নজরে দেখলে নয়ন বলে ওঠে, না না, মানে বউ, আমি ওর পাসওয়ার্ড জানি, কারণ ওইসব কিছুতে একই পাসওয়ার্ড ব্যবহার করে। বউ, আমি ওকে বোন বলে ডাকমু আজ থেকে। এই তুলি, তুই আমার বোন লাগোস। ওকে যা।
নয়ন তুলি ল্যাপটপ দিয়ে সাথীর অ্যাকাউন্ট হ্যাক করে সবকিছু ডিলিট করতে লাগলো। তুলি নদীকে তাকাতে তুলি বাদে নদী লজ্জায় বলে, কি ফালতু ছেলে, আমাদের সামনে নোংরা জিনিস দেখতে লজ্জা করে না। আমি ওর বউ, আমার সামনে ওই অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়া দেখছে। নয়ন, এটা সাথী করছে, এটা তো তুই। আমি। কি তুমি ওই ছেলে, আমাকে ধোকা দিলে? তোমাকে কেন ধোকা দিব? নিজেই দেখো ওই মেয়েটাকে। নদী ভাবতে লাগলো, ভালো করে দেখলে চোখ কপালে উঠে গেল। নয়ন এক এক করে সব ডিলিট করলে নদী বলে ওঠে, এইসব পিক কে তুলো? আমার কিছু ফ্রেন্ড এইসব করছে, আর সাথী সেইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতো। সাথী মানে তুমি, আতিয়া, যাকে মারলে ওই। কি এত খারাপ মেয়ে ওই? ওকে তো আমি। নয়ন, তোকে তো সবাই গালাগালি করতেছে, এভাবে ওই তোর ক্ষতি করলো। নয়ন, লাইভে চলো, আমি তোমার স্ত্রী, সবাইকে জানিয়ে দাও। না, করতে থাক, আমি ওইসব নিয়ে ভাবি না। সবাই তোমাকে খারাপ বলতেছে, আর তুমি বলো ওইসব নিয়ে ভেবো না। আব্বু আম্মু তোমার ভাইয়া জানলে কত রেগে যাবে, আর সাথে আমার ফ্যামিলি আরো খেপে গেলে আমাকে তোমার সাথে রাখবে না, সব ডিল ক্যান্সেল করে দিবে। এখন লাইভে যাওয়া সম্ভব না, কিছু প্রমাণ দরকার। আর আমি এখন লাইভে গেলে তোমার ক্ষতি হবে। যেহেতু আমার রিপোর্ট খারাপ হয়ে গেছে, সেখানে তোমাকে নিয়ে গেলে তোমাকে সবাই গালাগালি করবে। আমি চাই না আমার স্ত্রীর দিকে কেউ খারাপভাবে আঙুল তুলুক। তোমরা ঘুমাও, বাকিটা আমি দেখে নিব। নয়ন কথা শেষ হতে না হতেই কল আসতে লাগলো। নয়ন কারো কল রিসিভ না করে ফোন বন্ধ করে দিল। নদী নয়নকে চিন্তিত দেখে বলল, আমার কথা না ভেবে আসো, লাইভে যাই। আরে দূর থাকা যায়। নয়ন চলে গেল। রুমে গিয়ে ভয়েস রেকর্ড এডিট করে নয়ন একটা পোস্ট করলো। যে মেয়ে পাত্তা না পেয়ে পিক এডিট করে ছেড়ে রিপোর্ট খারাপ করতে চাও, সেই মেয়ের যাই হোক কারো ঘরে ভালো বউ হওয়ার যোগ্যতা রাখো না। যে তোমাকে বিয়ে করবে তার কপালে সুখ নাই। নয়ন পোস্ট করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠলে একজন বলে ওঠে, ভাইয়া গতকাল ওই মেয়েটা এসব করেছে যে আপনার কোলে বসেছিল, আপনি এত তাড়াতাড়ি রেকর্ড কিভাবে করলেন? আমার কাছে একটা ভিডিও আছে, ওয়েট করেন দেই। না থাক, যতটুকু দিয়েছি ওইটাই যথেষ্ট। মুখ দেখানোর দরকার নাই, এমনিতে পস্তাবে। ওর ভয়েস তো ভাইরাল। নয়নের কথা শুনে সবাই হেসে দিয়ে বলল, ভাইয়া আপনি একটা জিনিয়াস, বাট রেকর্ড কখন করলেন? যখন দেখলাম ওর রাগ চোখে, তখন বুঝেছিলাম আবার ও ব্ল্যাকমেইল করবে, তাই আমি ভয়েস রেকর্ড করেছিলাম আর এডিট করার কথা উল্লেখ করেছিলাম। ভাইয়া বাহিরে যাব। ওই তোরা রেডি হইছস? তুমি যাও, আমরা আসছি। নয়ন অসমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেল। সবাই মিলে সারাদিন ঘুরলো, মজা করতে লাগলো। সন্ধ্যার দিকে ব্রিজের কাছে সবাই বসে আড্ডা দিচ্ছিল। তখনই নদী এসেছে, নয়নের পাশে বসলো। তুলি নয়নের বাম পাশে বসে বলল, হাই সুইট হার্ট। তুলি, সরি ম্যাম, আপনার কথা আমি বলে দিলাম, আপনি তো লজ্জা পাচ্ছিলেন। আপনি আবার এসেছেন? আতিয়া, দেখ তোর ভাইয়ের সাথে আবার ওই মহিলা। থাকুক গা, তুই তোর মতো থাক। আইসক্রিম খাবো। ওয়েট করো, নিয়ে আসছি। আতিয়া, তুমিও খাবে নাকি? আমরা আর খাবো না, ভাবিকে নিয়ে এসে দাও। নয়ন উঠে চলে গেল। নয়ন দুইটা আইসক্রিম নিয়ে এসেছে। তুলিকে একটা দিল, আরেকটা নদীকে দিল। নদী নয়নকে বলল, তুমি খাওয়ায় দাও, আমি কলে কথা বলবো নোভার সাথে। নদী নোভাকে কল দিলে পেছন থেকে সবাই অবাক হয়ে গেল। নোভা বলে ওঠে, আতিয়া, তমা, তোমরা ওখানে কি করছো? তুই ওনাকে চেনস? কাকে? যার ফোনে কল দিয়েছস? ও, এটা তো বড় আপুর। সবাই হা হয়ে তাকিয়ে থাকলো। নোভার পাশে রাফিকে দেখে বলল, আমার ক্রাশের সাথে তুই কি করস? ওই ফাজিল মেয়ে, কি বলো? হি হি, তোমার ক্রাশ আমার জামাই লাগে। তোর বোন আমার ক্রাশকে নিয়ে এসেছে, আর তুই আতিয়ার ক্রাশকে নিয়েছস। আতিয়ার দিকে তাকাতে আতিয়া ভেবাচাকা খেয়ে বলে, না মানে আমার না ভাইয়া, আমি ওইটা বলি নাই, আমি তো মজা করছিলাম। খুব ফাজিল হয়ে গেছো তাই না? আমার সামনে এইসব কথা বলার সাহস কোথা থেকে পাও? সরি ভাইয়া, নোভা তোকে আমি পরে দেখে নিব। আরে জিজু, তুমি এখানে কি করো? তোমাকে কল দেই, ধরো না কেন? নয়ন, তুই এখানে কবে গেছস? আর এসব কি হচ্ছে? ভাইয়া, এখন কিছু বলতে আগ্রহ না, আমি বাসায় গিয়ে সব বলবো। মম, ড্যাড অনেক রেগে আছে, বিশেষ করে শাশুড়ি আম্মু আরো রেগে আছে। রাগ করতে থাক, ওইসব নিয়ে ভেবো না। ভাইয়া তোমার বড় ভাই। আতিয়া লজ্জা পেয়ে গেল। নয়ন বলে ওঠে, পরে কথা হবে, এখন ভালো সময় কাটাতে দাও।
রাফি কল কেটে দিল। নয়ন আতিয়ার দিকে তাকালে আতিয়া অন্যদিকে ঘুরে তাকিয়ে থাকলো। নয়ন আতিয়ার দিকে তাকিয়ে কিছু না বলে বসে থাকলো। 5 দিন পর নয়ন আতিয়াদের সাথে বাসায় চলে গেল। আতিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে ওই বাসায় চলে গেল। বাসার ভিতর ঢুকতে নয়নের ড্যাড ঠাস ঠাস করে থাপ্পড় মারল। নয়ন কিছু বলার আগে বলল, মান সম্মান করে আবার ফিরে এসেছো কেন? তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে জীবনে বড় ভুল করেছি। তোকে আমার ছোট সন্তানের জায়গা দিয়েছিলাম, আর তুই কিনা আমাদের টাকায় মেয়েদের নিয়ে সময় কাটিয়েছিস, মেয়েদের জীবন নিয়ে খেলা করেছিস। তুই কি মানুষ নাকি অন্য কিছু? তুই আমার মান সম্মান শেষ করে দিয়েছিস। তোকে আর আমার সামনে দেখতে চাই না। তুই এখন এখান থেকে চলে যা। ড্যাড আমার কথা শুনেন, নয়ন কিছু করে নাই। চুপ একদম, আমি কোনো কথা বলবে না। তুমি আদরে আদরে ওকে মাথায় তুলে ফেলেছো। তোমার জন্য এমন করতে সাহস পেয়েছে। বের হয়ে যাও নয়ন। নয়নকে ধাক্কা দিয়ে বের করে দিলে নদী ধরে ফেলল। ড্যাড বলে ওঠে, নদী ওকে ডিভোর্স দিয়ে দাও। তোমার মম সব ব্যবস্থা করে নিয়েছে। আমি কেন ওকে ডিভোর্স দিব? তুমি জানো ও কি করেছে? ও একটাই খারাপ ছেলে। মেয়েদের নিয়ে খেলা করা ওর কাজ। ও আমার ভাতিজির সাথে নোংরামি করেছে। নদী অবাক হয়ে নয়নের ড্যাডের পিছনে তাকিয়ে দেখে সাথী। সাথী কান্না করে বলে, চাচু, তোমাদের সাথে বাবা মায়ের সমস্যা, তাই বলে তোমার ছেলে আমার সাথে এমন প্রতারণা করতে পারলো? শুধু আমার সাথে না, অনেক মেয়ের সাথে এমন করেছে। ওই আমার ছেলে না, ওকে আমি রাস্তায় পেয়েছিলাম। এখন বুঝতে পারছি রাস্তার ছেলে রাস্তার কুকুরের মতোই হবে, এটাই স্বাভাবিক। ড্যাডের কথা শুনে নয়নের চোখের কোণে পানি চলে আসলো। নয়নের মমের দিকে তাকিয়ে বলল, মম, তোমারও কি মনে হয় আমি রাস্তার কুকুর? নয়ন, তোমার থেকে আমি এমন কিছু আশা করি নাই। তোমাকে আমি আমার বুকে আংলিয়ে রেখেছি। রাফির থেকে আমি তোমায় বেশি ভালোবেসেছি, আর তুমি কি না আমার সব বিশ্বাস নষ্ট করে দিলে। আমি প্রথমে বিশ্বাস না করলে এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। আমি তোমাকে চিনতে ভুল করেছি। তুমি এমন কাজ করে ঠিক করো নাই। মম, আমি তোমার থেকে এমন কথা আশা করি নাই। আমি ভেবেছিলাম সবাই আমার বিরুদ্ধে গেলে তুমি তো অন্তত যাবে না। এইটাই প্রমাণ আমি যে তোমার পেটের সন্তান না। যাই হোক, তোমরা আমাকে ভুল বুঝেছ, এতে আমার দুঃখ নাই। বাট একটা কথা বলি, সাথী যে পিক দেখিয়েছে ওইটা সাথী না, ওইটা নদী ছিল। ভাইয়া, আমরা যে ক্লাবে ছিলাম দেখো, ওইটা নদী, আমি ছিলাম সেই দিনকার পিক। নয়নের কথা শুনে রাফি চেক করতে বলে ওঠে, হ্যাঁ, এখানে ডেট ও দেওয়া আছে, এটা তো সেদিনের। হ্যাঁ, ওইটা আমি ছিলাম। কি তুমি ছিলে? তাদের সাথে এসব পিক কিভাবে গেল? না, আমি ছিলাম। চাচু, আমাকে বিশ্বাস করো। নয়নের মম রাগে সাথীকে সজোরে থাপ্পড় মেরে দিল। রেগে বলে ওঠে, আমি বলেছিলাম আমার ছেলে এমন কিছু করতে পারে না। আমাকে তোমরা বিশ্বাস করাতে বাধ্য করছো, আর তুমি এখন থেকে চলে যাও। আমি তোমাকে এখানে আর দেখতে চাই না। তুমি একদম তোমার বাবার মতো হয়েছ। বের হয়ে যাও, আর কখনো যদি আমার ছেলের সামনে দেখি তোমাকে আমি মেরে ফেলবো। ছোট আম্মু? চুপ, একদম চুপ। আমাকে একদম ওই মুখে আম্মু বলবে না। সাথী চুল ধরে নোভা থাপ্পড় দিতে দিতে বলে, আমার বোনের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? এবার দেখো আমি তোমার কি হাল করি। নোভা চুল ছেড়ে ফুলদানি দিয়ে মারতে যাবে, সাথী দৌড়ে পালিয়ে গেল। নোভা বলে ওঠে, ওই দাঁড়াও, চলে কেন যাও? দেখো তোমার কি অবস্থা করি আমি। নোভার কথা শেষ হতেই ড্যাড নয়নের দিকে তাকাতে গিয়েও তাকাতে পারল না। নয়ন তাকে মুচকি হাসি দিয়ে বলল, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাকে সেদিন বাঁচিয়েছিলেন, আমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলেন। আমি যেহেতু রাস্তার কুকুর, সেখানে আমার মনে হয় আমাকে রাস্তায় ভালো মানাবে। আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের মন ভেঙে দিয়েছি, আপনাদের বিশ্বাস নষ্ট করেছি। ভালো থাকবেন। আমি আর কোনোদিন আপনাদের সামনে আসব না। নয়ন চলে যেতে নয়নের মম বলে ওঠে, নয়ন, প্লিজ আমাদের কথা শোনো। এখন থেকে কোথায় যাবে? তোমার ড্যাড রাগের বশে তোমাকে রাস্তার কুকুর বলছে। ওই মন থেকে এইসব বলে নাই। ওই তোমাকে অনেক ভালোবাসে। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমাকে ক্ষমা করে দিয়েন আপনারা। নয়নের মম আটকানোর চেষ্টা করতে লাগলো। নয়নের ড্যাড বলে ওঠে, ছেড়ে দাও, যে থাকতে চায় না থাকার দরকার নাই, চলে যাক। যার সাথে সেই থাকবে, তাকে আটকানোর সাধ্য আমাদের নেই।
নয়নের ড্যাডের কথা শুনে নয়ন মুচকি হাসি দিয়ে ওর মমের হাত সরিয়ে দিয়ে চলে গেল। নয়নের মম কান্না করতে করতে বলল, তুমি এমন কেন করলে? তুমি ওকে গালি দিয়েছ? আমি মানছি রাগে বলেছ, তাই বলে ওই চলে গেল আর তুমি ওকে আটকালে না? নয়নের ড্যাডের চোখের কোণায় পানি গড়িয়ে পড়ল। নয়নের ড্যাড বলে ওঠে, নিজের সন্তান হলে কখনোই এভাবে চলে যেত না। বাবা হয়ে সন্তানকে রেগে কিছু বলতেই পারি, তাই বলে সে চলে যাবে? রফিককে কত কিছু বলি, কই আমাদের ছেড়ে তো গেল না। ড্যাড কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়নের মম রাফির কাছে গেলে নয়নের ড্যাড ওদের হাত সরিয়ে দিয়ে চলে গেল। এদিকে নয়ন আনমনে হাঁটতে লাগলো। নয়নও নিজস্ব ফার্ম হাউস চলে গেল। নয়ন ফার্ম হাউসে গিয়ে ওর রুমে ঢুকে ড্রিঙ্কস করতে লাগলো। নয়ন চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। নয়ন বারবার চোখ মুছতে লাগলো আর তখনকার কথাগুলো ভাবতে লাগলো। নয়ন সহ্য করতে না পেরে লাইভে গেল ফোন হাতে নিয়ে। লাইভে গিয়ে নয়ন বলতে লাগলো, হ্যালো গাইস, আমাকে এভাবে দেখে সবাই অবাক হচ্ছেন তাই তো? আমি আপনাদের সাথে আমার কিছু শেয়ার করতে আসলাম। আমার হয়তো অনলাইন জগতে এটাই শেষ লাইভ। নয়ন কথাগুলো বলে ড্রিঙ্কস করলো। নয়ন লাইভ সবার সামনে নোটিফিকেশন চলে গেলে সবাই লাইভে জয়েন হলে অবাক হয়ে গেল। নোভা বড় স্ক্রিনে লাইভটা চালালে নয়নের মম ড্যাড রাফি নদীর মম তাকালো। নদী বলল, এটা কোথায়? ওকে তো ট্যাগ করা যাচ্ছে না। রাফি, তুমি কিছু জানো? বুঝতে পারছি না কোথায় আছে। সবাই কানাঘুষা করতে লাগলো। এদিকে আতিয়া বলে ওঠে, মম দেখো, ভাইয়া লাইভে এসেছে, ড্রিঙ্কস করছে, ভাইয়া কিছু হয়েছে মনে হয়। আতিয়া টিভিতে চালালে রাহেলা খান অবাক হয়ে তাকালো। নয়নের দিকে ড্রিঙ্কস বোতলে রেখে বলল, ওয়েট, সবার এত কমেন্ট উত্তর দেওয়া সম্ভব না। আমি আজ আমার লাইফের কিছু স্টোরি আপনাদেরকে জানাবো। আমাকে সবাই হাসি খুশি একজন মানুষ হিসেবে জানে। আমি সবার সামনে যা দেখাই আমি আসলে তেমন না। আমারও কষ্ট হয়, আমারও অভিমান হয়, কিন্তু আমি কাউকে কিছু প্রকাশ করতে পারি না। আর আমার প্রকাশ করার মতো কোনো মানুষ নাই। আমি এই দুনিয়াতে বড্ড একা। আমি কারো আপন না। যাদের আমি আপন ভাবি তারা আমাকে ছেড়ে দেয়। নয়ন কথাগুলো বলে ঢুকিল। একজন বলে ওঠে, ভাইয়া আপনার কি হয়েছে? এসব কেন বলছেন? নানা ধরনের মানুষ নানা ধরনের কথা বলতে লাগলো। নয়ন সবার কমেন্ট দেখে বলল, আপনারা বুঝতে পারছেন না আমি কি বলছি। ওয়েট আমি বলছি। আপনাদের একটা স্টোরি বলি। সোনার চামচ মুখে নিয়ে একটা ছেলে জন্মগ্রহণ করে। সেই ছেলেটা যখন বাবা মায়ের কোল আলো করে এসেছিল, সবার খুশির বন্যা বয়ে গিয়েছিল। তার খুশিতে যত গরিব মানুষ, এতিম, সবাইকে তার বাবা দাওয়াত দিয়ে খাবার খাওয়ায়, সাথে জামা কাপড় দিয়েছিল। সবার ভালোবাসা দোয়া পেয়েছিল সেই ছেলেটা। কিন্তু ছেলেটা জন্মের পর আদরে আদরে বড় হতে হতে যখন 9 বছর পড়ল, ছেলেটার জীবনে চলে আসলো কালো অমাবস্যা। নয়ন কথাগুলো বলে চুপ হয়ে গেল। আরেকজন কমেন্ট দেখে নয়ন ড্রিঙ্কস আরেক ঢোক খেয়ে নিয়ে বলল, ছেলেটার বাবা মা যখন তার বিশেষত্ব মানুষজনের কাছে রেখে চলে গেল দেশের বাহিরে, 10 দিন সব ঠিক ছিল। হুট করে শুরু হয়ে গেল ছেলেটার উপরে অত্যাচার। ছেলেটার বড় চাচা চাচি ছেলেটাকে শান্তিতে থাকতে দিল না। তার সন্তানদের রাজার মতো রেখে আর রাজার ছেলেকে প্রজার মতো খাটানো শুরু হয়ে গেল। বাবা মায়ের সাথে কথা বলতে দিলেও পাশে চাকু নিয়ে বসে থাকতো। যদি ছেলেটা অত্যাচার কথা বলে দেয় তাহলে ছেলেটাকে মেরে ফেলবে। ছোট ছেলেটা ভয়ে কাউকে কিছু বলে নাই। ছেলেটা বারবার বাবা মাকে ইশারা করে বোঝানোর চেষ্টা করলেও তার বাবা মা ছেলের ইশারা না বুঝে চাচা চাচির মুখে ভালো থাকার কথা শুনে বিশ্বাস করে নিত যে তাদের ছেলে ভালো আছে। নয়ন কথাগুলো বলে আবার ড্রিঙ্কস মুখে নিল। নয়ন বলে ওঠে, ছেলেটার অত্যাচার হতে হতে বড় হইতে লাগলো। ছেলেটার যখন 13 বছর পড়ল, তার বাবা মা তাকে উইশ করতে কল দিল। ছেলেটা সব ভয় রেখে তার বাবা মাকে বলে দেয় যে সেই ভালো নাই, তার চাচা চাচি ভাই বোনরা তাকে মারে। সেটা শোনার সাথে সাথে চাচি ফোন কেড়ে নিয়ে হাসি মুখে বলে, নিশাত মিথ্যা কেন বলছো? ভাবি, নিশাত সবসময় দুষ্টুমি করে, পড়াশোনা ঠিক মতো করে না। তাই ওর চাচ্চু একটু রাগ দেখিয়েছিল যে পড়াশোনা করো, তোমার বাবা মা আমাদের কাছে বিশ্বাস করে দিয়ে গেছে, আর তুমি এভাবে চলে কি হবে? আরও উল্টাপাল্টা বোঝালে ছেলেটার মা বিশ্বাস করে নেয়। মা হেসে বলে, নিশাত এভাবে বলতে নাই, চাচ্চু তোমার ভালোর জন্য বকা দিয়েছে। তুমি পড়াশোনা না করলে কিভাবে হবে বলো? আরও অনেক কিছু বলে ফোন রেখে দেয়। ছেলেটাকে সেদিন মেরে
ঘর বন্দি করে রেখে দেয়। নয়ন কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠল। নয়ন চোখ মুছতে লাগলো। এদিকে সবাই একের পর এক জিজ্ঞেস করছে তারপর ছেলেটার কি হলো। এদিকে রাহেলা চৌধুরী আতিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নয়ন বলে ওঠে, ছেলেটা প্রায় তার বাবা মায়ের কাছে অভিযোগ করলে বাবা মাকে তারা বলে দিত ছেলেটা অন্যদের সাথে মারামারি করে, আঘাত পাইছে। বাবা মাও তাদের কথা বিশ্বাস করে, ছেলেটাকে বকাঝকা করে ফোন রেখে দিত। এভাবে চলতে চলতে ছেলেটা আর সহ্য করতে না পেরে বাসা থেকে পালিয়ে যায়। পালাতে গিয়ে ছেলেটা রাস্তায় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নয়নের কথা শুনি সবাই বলতে লাগলো, তাহলে কি ছেলেটা মারা গেছে নাকি বেঁচে আছে? তাড়াতাড়ি বলুন। নয়ন সবার কমেন্ট দেখতে লাগলো। নয়ন বলে ওঠে, ছেলেটা দুর্ভাগ্য যে সেই বেঁচে যায়। যাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তারা তাকে হসপিটাল নিয়ে যায়। ছেলেটার সুস্থ হইলে নিজের কোনো কিছু বলতে পারে না দেখে ওই গাড়িওয়ালা মালকিন ছেলেটাকে নিজেদের ছেলের পরিচয় দিয়ে দেয়। ছেলেটা অনেক সুখে জীবনযাপন করছিল, কিন্তু নয়নের কথা শুনে সবাই আগ্রহ নিয়ে বলো, কিন্তু ভাইয়া সেই তো সুখে আছে। নয়ন কান্না থামিয়ে বলো, সেই সুখ তার আর সইল না। আজ সেই বাবা মাকেও হারিয়ে ফেলছে। সেই বাবা মা তাকে অবিশ্বাস করছে। জন্মদাত্রীর মা বাবাও তাকে বিশ্বাস করে নাই। যারা এত বছর আমাকে বড় করলো, এত ভালোবাসলো, তারাও আমাকে অবিশ্বাস করলো। আমাকে মিথ্যা অভিযোগ, আজ আমি দোষী। আমার সাথে বারবার এমন কেন হয়? নয়ন কথাগুলো বলে জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। লাইফে সবাই নয়নের কান্না দেখে কান্না করতে লাগলো, নানা ধরনের কমেন্ট করতে লাগলো। এদিকে নয়নের কান্না করে কথাগুলো শুনে সবার চোখে পানি চলে এসেছে। নয়নের মম বলে, আমি নয়নের কাছে যাও, আমি ওকে অবিশ্বাস করতে চাই নাই। আমি নয়নের কাছে যাব, আমাকে নিয়ে চলো। নয়নের মম পাগলামি করতে লাগলো। এদিকে নয়ন কান্না করতে করতে বলে, আমার ভাগ্য কেন বেশি দিন সুখ থাকে না? আমি কেন যাকে ভালোবাসি তারা আমাকে ছেড়ে দেয়? যে ড্যাড আমাকে বুকে করে রাখতো সেই ড্যাড আমাকে বলেছে আমি রাস্তার কুকুর হবই, এইটাই স্বাভাবিক। আসলে আমি রাস্তার কুকুর, আমার কেউ নাই, আমি এই দুনিয়াতে একা। নয়নের কথা শুনে নয়নের ড্যাড মম, নদীর আম্মু, নদী, নভা সবাই কান্না করতে লাগলো। এদিকে রাহেলা খান সহ্য করতে পারল না, নয়নকে সাথে সাথে কল দিল। নয়ন কল কেটে দিতে লাগলো। আদিয়া লাইভে জয়েন রিকোয়েস্ট দিল। নয়ন কল কেটে দিতে কি লাইভ জয়েন করে ফেল। সবাই আতিয়াকে দেখে অবাক হয়ে গেল। আতিয়া বলে ওঠে, দয়া করে আমাকে সরিয়ে দিবেন না, মম সবার সামনে আসতে চাই। আতিয়া রাহেলা খানের কাছে দিলে সবার চোখ কপালে উঠে পড়ে। নয়নের মম ড্যাড, নদী, রাফি সবাই অবাক হয়ে বলে ওঠে, এটাই তো নাম্বার 1 বিজনেসম্যান রাহেলা খান, উনি লাইভে, তাও নয়নের। এটা কি দেখছি আমি? এটা কিভাবে সম্ভব? আর ওনার চোখে পানি? দেখতে দাও। নয়ন রাহেলা খানকে দেখে সেই যে সরিয়ে দিবে তখনই রাহেলা খান বলে ওঠে, আসসালামু আলাইকুম, আমি রাহেলা খান। আমাকে হয়তো অনেকেই চিনতে পারছেন, আবার অনেকেই চিনেন না, বাট আজ আমি এই লাইভে জয়েন করেছি আমার আর একটা পরিচয় আছে, সেই পরিচয় দিতে। আর নিশ্চয় আমাকে লাইভ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি আমার এখান থেকে যান। আপনার মতো এত বড় মানুষকে দেখে আমি অনেক খুশি হয়েছি। আপনি আসতে পারেন। তোমার ভিউজরা সবাই আমাকে থাকতে বলেছে, তুমি আমার কথা না শুনলেও তোমার ভিউজদের কথা শুনবে। আপনি চলে যান। কল কাটতে গিয়ে অ্যাকসেপ্ট করে ফেলছি। এখানে যেহেতু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছি, সেখানে আমাকে কিছু বলতে দাও। তোমার গল্পে কিছু অজানা তথ্য আছে, সেটাই তুমি জানো না, আমি সেটাই জানিয়ে দিতে চাই। আমি মিথ্যা কোনো কথা শুনতে চাই না। সবাই জানতে ইচ্ছে করবে না নিশাতের বাবা মা কি করে জানতে পেরেছিল ওইসব কাহিনী? হ্যাঁ, জানতে পারছে। যখন জানতে পারে ততক্ষণ অনেক লেট হয়ে গিয়েছিল। নিশাতের মা সব কিছুটাই বুঝে সেদিন দেশে এসেছে তার সন্তানকে খুঁজতে, পায় নাই। তার চাচা চাচি দুজনকে জেলে দেওয়া হয়েছিল, তারা শাস্তি পাচ্ছে। আজও নিশাতের মা সেই বাসা ছাড়ে নাই, আজও সেই একা ওইখানে বাস করে। হয়তো কোনো দিন তার ছেলে ফিরে আসবে, তার বিজ্ঞাপন দেওয়া হতো, কিন্তু তাও তাকে পাওয়া যায় নাই। আজও তার বাবা মা পস্তাচ্ছে, তাদের একটা ভুল সব শেষ করে দিয়েছে। প্রতিনিয়ত তারা নিজেদের সাথে যুদ্ধ করছে, বাহিরে স্ট্রং দেখালেও তারা ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। রাহেলা খান কথাগুলো বলতে বলতে কান্নায় গলা আটকে আসলো। রাহেলা খানের কথা শুনে সবাই বলতে লাগলো,
ম্যাম আপনি আমার আইডল, বাট ম্যাম আপনি এসব কিভাবে জানলেন? আর আপনি এত বড় একটা মানুষ হয়ে নয়ন ভাইয়ের মতো মানুষের লাইফে, তাও আবার তার জীবনের কাহিনী কিভাবে জানলেন? আপনি ওনাকে কি আগে থেকে জানেন? আপনি কিছু হন ওনার? এসব প্রশ্নে কমেন্ট বক্স ভরে গেল। নদী সবাই আগ্রহ নিয়ে বসে থাকলো। নয়ন বলে ওঠে, উনি আমার কেউ না, ওনাকে আমি চিনি না, আমি ওনাকে ঘৃণা করি। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রাহেলা খানকে সবাই জিজ্ঞেস করতে লাগলো। আতিয়া ধৈর্য ধরতে না পেরে রাহেলা খান পিছনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, নয়ন চৌধুরীর সাথে আমাদের সম্পর্ক আছে। কোনো সম্পর্ক নাই। আমি সেই হতভাগ্য মা যে নিজের সন্তানকে না ভাসুরের বউ আর ভাসুরকে বিশ্বাস করতে পারলাম। আমি সেই হতভাগ্যা মা যে নিজের সন্তানকে হারিয়ে ফেলার জন্য দায়ী। তো আমি সেই হতভাগা মা যে নিজের সন্তানকে এত বছর পর কাছে পাওয়ার পর ও তাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারছি না, বাবারে আমাকে ক্ষমা করে দে। আমার ভুলের ক্ষমা হয় না আমি জানি, কিন্তু তুই আমার বুকে ফিরে আয় বাবা, আর তোকে হারাতে দিব না আমি। রাহেলা খান কথাগুলো শুনি কমেন্টে ঝড় উঠে গেল। সারা দেশ ছড়িয়ে গেল লাইভটা। নদী সবাই অবাক হয়ে গেল। নদীর মম বলে ওঠে, কি নয়ন, রাহেলা খানের হারিয়ে যাওয়া সন্তান নিশাত খান? এই জন্যই তো বলি এমন কোটিপতি কিভাবে নয়নের কথা মতো চলতে পারে। নয়ন এত বাজে ব্যবহার করে তাও কিচ্ছু বলে না, নয়নের রাগ ভাঙানোর চেষ্টা করে, আবার যা বলে তাই করে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সবাই কমেন্ট করতে লাগলো, নয়ন ভাইয়া উনি আপনার মা, আপনি কি জানতেন না? আমি সব জানি, বাট আমি ওনাকে মা হিসেবে মানি না। আমি ওনাকে বাঁচিয়েছিলাম, অ্যাক্সিডেন্ট হইলে আমি ওনাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। আমি তখনই ওনাকে চিনে ফেলেছিলাম, বাট বুঝতে দেই নাই। আমি জানি না উনি আমাকে কিভাবে চিনে ফেলছে, বাট ওনাকে আমি আগে থেকে চিনতাম। আমি হসপিটালে তোমাকে মা ডাক বলতে শুনেছিলাম, বারবার মা মা বলে কান্না করে আমাকে ডাকছিলে। আমি জ্ঞান হারিয়ে আমি চুপ করেছিলাম, আমি সব শুনেছিলাম। তুমি আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি সব জেনে তোমাকে ধরলে তুমি আমাকে অস্বীকার করো, তাই আমি তোমাকে জবের নাম করে আমার কাছে রাখতাম। নয়ন কিছু বলতে নয়ন ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেলে সবাই চিৎকার দিয়ে উঠল। নয়নের জ্ঞান ফিরলে দেখে নয়নের মাথার দুই পাশে বসে আছে। নয়ন উঠতে যাবে, রাহেলা খান আর ওর মম ধরে বলল, ওঠো না, শুয়ে থাকো। মম, আপনি এখানে কিভাবে আসলেন? তুলি নিয়ে এসেছে। নয়ন সামনের দিকে তাকাতে দেখে নদী তুলি অনেকে দাঁড়িয়ে আছে। নয়ন তুলিকে বলল, পাকনামি করো কেন? মন চাইছে তাই। নয়ন আমাকে ক্ষমা করে দে বাপ, তোর ড্যাড এসেছে। রাহেলা খান হাজবেন্ড আসলে নয়ন অন্যদিকে তাকালে রাহেলা খানের হাজবেন্ড এসেছে। নয়নের হাত ধরে অঝরে কান্না করতে লাগলো আর ক্ষমা চাইতে লাগলো। রাহেলা খানও ক্ষমা চাইতে লাগলো। নয়নের মমদের বলে ওঠে, নয়ন, মানুষ বাঁচে না কয়দিন। এভাবে নিজের ভেতরে কষ্ট লুকিয়ে এদের ইগনোর করো না। তারা তোমার জন্মদাত্রী পিতামাতা, তাদের ক্ষমা করে দাও। মানুষ বলতে তো ভুল, তাই না? শেষবার একটা চান্স দিয়ে দাও। সবাই বোঝালে নয়নের জন্মদাত্রী বাবা মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলো। নয়নের মম ড্যাড ক্ষমা চাইলে তাদেরও জড়িয়ে ধরে কান্না করে দিল। সবার সাথে মিল হয়ে গেলে তখনই নদীর দিকে চোখ গেলে দেখে নদীর চোখে পানি। নয়ন নদীর দিকে এগিয়ে যেতে নিলে নদী চলে যেতে নিবে, তখনই নদীর হাত ধরে টান দিয়ে নিজের সাথে দাঁড় করিয়ে বলল, আব্বু আম্মু, এটা আমার ওয়াইফ নদী। বৌমার সাথে পরিচয় হয়েছে, আমাদের বৌমা পছন্দ হয়েছে। বৌমাকে আমরা অনুষ্ঠান করে তুলে নিয়ে আসব। আমার ছেলে বউ আমি নিয়ে আসব বড় অনুষ্ঠান করে। নয়নের মম রেগে যেতে দেখে নয়ন তাড়াতাড়ি করে ওর মমকে জড়িয়ে ধরে বলে, সরি আম্মু, কিছু মনে করো না। মম একটু শরম বেশি, অল্পতে ইমোশনাল হয়ে যায়। শুনো মম, তোমরা দুইজন তোমাদের বৌমাকে একসাথে বরণ করে নিও, একসাথে অনুষ্ঠান করলে খারাপ হবে না, কি বলো সবাই? নয়নের কথা শুনে সবাই হ্যাঁ সূচক উত্তর দিল। সবাই কথা বলতে লাগলো। নবম দিন পর নদী বাসর ঘরে বসে আছে। নয়ন ঢুকতে নদী বলে ওঠে, তোর এই দুনিয়াতে কেউ নাই। তুই ড্রিঙ্কস করেছিলি, নেশায় মন মতো করে করেছিলি। একবার ভাবলি না তোর কিছু হয়ে গেলে আমার কি হইতো? তুমি কি এই 9 দিন এসব কথা বুকের ভিতরে জমা রেখে আমার উপরে রেগে আছো? চুপ কর, তোর কেউই নাই, তুই এখন থেকে যা।
নয়ন কাছে গিয়ে সোজা নদীর কোমর ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঠোঁট জোড়া এক করে দিলে নদীর রাগ এক নিমেষেই গলে গেল। সমাপ্ত। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।